ওকে, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের আজকে ভার্সিটি মাস্টার ক্লাসে। তো দেখতে পাচ্ছি আজকে আমাদের চ্যাপ্টার 7 এর অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম, এটা লেকচার নাম্বার 2 আর এটাই এখানকার ফাইনাল লেকচার। তো এর আগের লেকচার তোমরা দেখে আসছিলা যে কিভাবে স্থিতিস্থাপকতা, বিকৃতি এই ব্যাপারগুলো কাজ করে বা বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মে পয়সন রেশিওর সাথে তার সম্পর্কগুলো কি আর পয়সন রেশিওর রেঞ্জটা কেমন ছিল এবং কিভাবে ম্যাথমেটিক্যালি খুব ইজিলি ওগুলো প্রুফ করা যায়। ওকে ডিফারেন্সিয়েশন দিয়েও করা যাবে, বাট আমরা একদম ইজি অ্যাপ্রোচে ফর্মুলা দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো আজকের লেকচারে আমাদের যে টাইপগুলো আছে এগুলো হচ্ছে বাকি তিনটা 4, 5 এবং 6। এই তিনটা টাইপের মধ্যে যদি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা তুমি নিজেই বুঝতে পারতেছো, ইয়ং এর গুণাঙ্ক। এটা মারাত্মক ইম্পর্টেন্ট টপিক। অ্যাকচুয়ালি ইয়ং এর গুণাঙ্ক দিয়ে আমরা কি করব? তোমাদের তো মনে আছে আমরা এর আগের ক্লাসে বলতেছিলাম যে ইয়ং এর গুণাঙ্ক কিন্তু শূন্য হওয়া যাবে না। এটাকে শূন্য ধরে নিয়ে জোর করে প্রুফ করছিলাম যে -1 থেকে শুরু করে সিগমার ভ্যালু হাফ পর্যন্ত হওয়ার কথা। তাহলে এই যে ইয়ং এর গুণাঙ্কটা শূন্য হতে পারে না, এই কথাটা এর আগের ক্লাসে বলছিলাম। আমি জানি না তোমরা এটাকে আরো পড়ছো কিনা বা চিন্তা করছো কিনা। ঘটনা হচ্ছে যে গুণাঙ্কটা আসলে কি বোঝাচ্ছে? গুণাঙ্কটা বোঝাচ্ছে যে কোনো একটা বস্তুকে যখন বল প্রয়োগ করব, বল প্রয়োগ করা মানে কি, একটা চাপ প্রয়োগ করলাম, মানে একটা পীড়ন তৈরি হইলো, অর্থাৎ ওই পীড়নটার কারণে ওর একটা বিকৃতি হওয়ার কথা। তাহলে পীড়ন আর বিকৃতি যে অনুপাত, এই সিম্পল ব্যাপারটাকে আমরা গুণাঙ্কের মধ্যে ফেলতে আগ্রহী। তুমি একটু ভালো করে চিন্তা করো যে আমরা আসলে যে কোনো গুণাঙ্ক বলতে একদম বেসিক ভাবে বুঝবো যেই পীড়নটা হচ্ছে এবং তার সাথে যেই বিকৃতিটা জড়িত, তাদের অনুপাত। এখন যদি গুণাঙ্ককে শূন্য হইতে হয়, লজিক্যালি ভাবো, যদি গুণাঙ্ককে শূন্য হইতে হয় কি হইতে পারে? দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে হয় তুমি লবটাকে শূন্য করে দাও, পীড়নটাকে শূন্য করে দাও, অথবা তুমি হরটাকে, বিকৃতিকে অসীম করে দাও। এখন যদি লবের মান শূন্য হয়, অর্থাৎ যদি পীড়নটাকে আমরা শূন্য বলি, তার মানে তুমি তো বল প্রয়োগ করোই নাই। তোমার আবার এটা কেমনে কি হইলো? বল প্রয়োগ না করলে আমি আর কি গুণাঙ্ক বের করবো, তাই না? এটা আগেই বাদ। আরেকটা ঘটনা হচ্ছে বিকৃতি। তাহলে তুমি যখন বল প্রয়োগ করবা তোমার বিকৃতি হওয়া উচিত, কিন্তু যদি বিকৃতি মানটা অসীম হয় তখন গিয়ে তোমার এই পুরো ফলাফলটা শূন্য হয়ে যাবে। এটা কেমন কথা ভাই? মানে একটু বল দিলাম তাতেই এটা অসীম পরিমাণে বিকৃত হয়ে গেল, এটাও কি হওয়ার কথা? হওয়ার তো কথা না। তার মানে তুমি আর যাই করো, ইয়ং এর গুণাঙ্ক তো দূরের কথা, তুমি যে কোনো গুণাঙ্ককেই শূন্য করতে পারো না, এটা কোনোভাবেই যৌক্তিক না। কিন্তু এটা উল্টা কথা বলতে পারি, ধরো একটা বস্তুতে বিকৃতির মানটা অসীম না হয় যদি উল্টা হইতো, যে পীড়নের মানটা অসীম আর বিকৃতির মানটা 0, যে এমনটা হইতো, তখন কি হইতো? তখন গুণাঙ্কের মানটা অসীমে চলে যেত। এটা কি মিন করতেছে? ধরো এই বস্তুটাকে আমি ইচ্ছা মতো টানতেছি, মানে পীড়নটা অসীম পরিমাণে দিচ্ছি, কিন্তু কোনো বিকৃতি করাইতে পারতেছি না, অর্থাৎ এই বস্তুটার আমি কোনো চেঞ্জ আনতেই পারতেছি না, তখন এটা একটা মিনিং আসে। এর কথা মানে হচ্ছে এটা একটা দৃঢ় বস্তু। কিন্তু কেমন দৃঢ় বস্তু? আদর্শ দৃঢ় বস্তু। অর্থাৎ যে বস্তুতে তুমি যতই পীড়ন দাও না কেন কোনো বিকৃতি ঘটাতে পারবা না, আইডিয়াল জিনিস, আইডিয়াল রিজিড বডি, আদর্শ দৃঢ় বস্তু, সম্ভব না। ওটাও সম্ভব না, এটাও সম্ভব না। তার মানে ওয়াই এর মান থাকবে, কিন্তু এর বলে এরকম আহামরি কোনো মান হবে না। এবং সেম একই কথা কিন্তু আয়তন গুণাঙ্কের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে আমরা সিম্পলিফাই করে বলি, যখনই আমরা দৈর্ঘ্য নিয়েই মাথা ঘামাবো যে কোনো বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন কেমন বা কিভাবে হচ্ছে, তখন আমরা এখানে ইয়ং এর গুণাঙ্ককে ফেলবো। আর যখন আমাদের টার্গেট দৈর্ঘ্য নিয়ে না, যখন আমাদের টার্গেটটা হচ্ছে ওই বস্তুর আয়তনের পরিবর্তনগুলো নিয়ে, মানে আয়তন কিভাবে বাড়ে কিভাবে কমে এইসব নিয়ে, তখন আমরা সেকে আয়তন গুণাঙ্কের মধ্যে ফেলবো। তুমি বল দিবা, তুমি টানবা, চাপ প্রয়োগ করবা, বিকৃতি হবে, এই যে হাবিজাবি হাবিজাবি করবা, এমনি এমনি হবে তা তো হবে না, শক্তি প্রয়োগ করতে হবে না? তাহলে কাজ করার যে সামর্থ্য, তাকেই তো আমরা শক্তি বলি। সো বেসিক্যালি এই সবগুলো ঘটনার সাথে যেই শক্তির পরিবর্তনগুলো হচ্ছে বা যেই শক্তি আমি ইনভেস্ট করছি, সেটা আমরা এই কৃতকাজের মধ্যে দেখতে পারবো। এবং খেয়াল রাখবো, যেহেতু এখানে আমরা স্থিতিস্থাপকতা ব্যাপারটা নিয়ে কথা বলতেছি, কোনো বস্তুকে নষ্ট করতেছি না বা পার্মানেন্টলি আমরা ড্যামেজ করতেছি না, তার মানে এখানে আমরা সংরক্ষণশীল বল নিয়ে অ্যাকচুয়ালি কথা বলছি। সংরক্ষণশীল বল ছাড়া কিন্তু এখানে আমরা চিন্তা করছি না। এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখা উচিত। আচ্ছা, তাহলে আসো সামনে যাই আমরা। এখন যদি আমরা নেক্সট স্লাইডে যাই, এখান থেকে দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে তুমি কিভাবে এদের মধ্যে সম্পর্কটা আনতে।
যদি ভালো করে খেয়াল করো, এখানে দেখো যে অলরেডি লাস্ট বছর অর্থাৎ ঢাকা ভার্সিটির 22-23 পরীক্ষায়, জিএসটির 22-23 পরীক্ষায় কিন্তু এই টপিক থেকেই প্রশ্ন আসছিল। এবং তাই না, যদি তুমি ঢাকা ভার্সিটির প্যাটার্ন খুব ভালো করে খেয়াল করো, মোটামুটি তারা প্রতি 2 বছর পর পরই এখান থেকে কিন্তু কোশ্চেন করতেই থাকে, এটা নতুন কিছু না। এবং তার সাথে যদি আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি খেয়াল করি, তারাও লাস্ট 19-20 এখান থেকে প্রশ্ন করছিল। তার মানে তোমাদের ক্ষেত্রে এখান থেকে কিন্তু প্রশ্নের সম্ভাবনা থাকতেছে। আচ্ছা, তারপর বলে রাখি যে আমরা কখন আসলে সাল দেখেই চিন্তা করব না, হ্যাঁ এটা আসবে ওটা আসবে না, এরকম কথা বলা বন্ধ করি। তার কারণ সবসময় ব্যতিক্রম কিছু না কিছু ঘটতেই পারে, এটা আমাদের চিন্তায় থাকা উচিত, তাই না? এবং এটা 3 স্টার দেওয়া, তার প্রত্যেকটা টপিকই খুব ভালো করে বোঝার চেষ্টা করব। তাহলে এখন আসি এই গ্রাফটাতে। যদি ভালো করে খেয়াল করো, এই গ্রাফটা কি দেখাচ্ছে একটু ভালো করে আগে পড়ো তোমরা। ওয়াই অক্ষে এখানে স্ট্রেস দেওয়া। কারণ তুমি ভাবতে পারো ভাই এই ইংলিশ নাম কেন? কারণ আমি তোমাকে প্রথম দিন থেকেই বলতেছি যে এই চ্যাপ্টারটা তোমাদের ভালো হবে যদি একটু গুগলের বা ইউটিউবে তোমার কিছু অ্যানিমেশন দেখো, ফিল করতে পারবা। বইয়ের ভাষাগুলো হয়তোবা খুব একটা সহজবোধ্য না, হয়তো তুমি অ্যানিমেশন দেখলে একবারই বুঝতে পারবা। তাহলে আমরা এখানে স্ট্রেস আর স্ট্রেইন এই দুইটা ব্যাপারকে নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। তাহলে আগে একটু বাংলাগুলো লিখে দিই। এটা হচ্ছে স্ট্রেস বলতে বেসিক্যালি বুঝি আমরা পীড়ন, পীড়ন। আর স্ট্রেন বলতে আমরা বুঝি হচ্ছে বিকৃতি। এখন এই গ্রাফটা এরকম কেন হইলো তো মনে করে দেখো, আমরা বিগত ক্লাসে এরকম একটা গ্রাফ নিয়ে হিন্ট দিছিলাম যে ধরো একটা বস্তুকে আমরা এভাবে সিলিং থেকে বা উপর থেকে যদি ঝুলাইয়ে দিই, বস্তু বলতে আমরা এখানে বোঝার সুবিধার্থে একটা তার চিন্তা করি, যে তারকে ঝুলে দিলাম এবং এই তারের শেষ প্রান্তে আমরা এক একবার পছন্দ মতো একটা ভরকে ঝুলাই দিব। তখন কি হবে, এই ভরের জন্য একটা ওজন বা এমজি বল কাজ করবে খাড়া নিচের দিকে। তোমার এই রডটার অলরেডি একটা আদি দৈর্ঘ্য এল তো আছেই। এখন তুমি যে এটাকে আরো টানতে থাকো, মানে আরো ওজন দিতে থাকো, তখন কি হবে, এই দৈর্ঘ্যটা সময়ের সাথে বৃদ্ধি পাবে। তো দৈর্ঘ্য বৃদ্ধি হওয়াটাকে আমরা বিকৃতি আকারে চিন্তা করতে পারি। মেইন থিমটা হচ্ছে ধরো যে আমরা এরকম কিছু মান পাইলাম। জাস্ট ধরো যে আমরা ভর ঝুলাচ্ছি কেজি এককে, ঝন কারণে আমরা দৈর্ঘ্যের যে পরিবর্তন গুলো হচ্ছে তাকে পাচ্ছি ধরো সেন্টিমিটার এককে। ওকে, এটাকে আমরা ডেল্টা এল দিয়ে প্রকাশ করলাম। কিছু মান নিতে পারি 0, 3, 6, 9, 12, 15, 18, এনাফ, এই হয়ে যাবে। আর ধরো দৈর্ঘ্যের পরিবর্তন নিচ্ছি আমরা 0, 1, 2, 3, 4, তারপরে লিখলাম 6, তারপর লিখলাম 9, আরেকটা মান নেই, ধরো 21 যখন দিব তখন পেলাম আমরা আবার 14, এরকম কিছু একটা। খেয়াল করো যে ডাটা তো দিতেই পারি, আমি কেন এই ডাটা দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি, একটু লজিক আছে এখানে। সেটা হলো আমরা যখন ভরটা বাড়াচ্ছি এটা আমাদের নিজেদের ইচ্ছা, প্রতিবার 3 ঘর 3 ঘর 3 ঘর, মানে সুষমভাবে আমরা ভরটাকে বৃদ্ধি করতেছি। ভরটা যদি সুষমভাবে বৃদ্ধি পায়, তাহলে এই ওজনটাও এই বিন্দুতে সুষমভাবেই বৃদ্ধি পাবে, বোঝা যাচ্ছে। কিন্তু প্রবলেমটা কোথায়, দৈর্ঘ্য 1, 1, 1 এভাবে বৃদ্ধি পাচ্ছিল কোন পর্যন্ত, এই জায়গা পর্যন্ত, 4 সেন্টিমিটার বৃদ্ধি পাওয়া পর্যন্ত। তারপরে হঠাৎ করে আর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে না, তারপরে 2, 3, 5, মানে উড়াধুরা ভাবে বৃদ্ধি পাওয়া শুরু করছে। তাই যে কখনো তোমাকে এরকম গ্রাফ দেওয়া থাকে, তোমার প্রথম কাজই হবে এই গ্রাফগুলো যতক্ষণ পর্যন্ত সুন্দর প্যাটার্ন ফলো করে, অর্থাৎ ভরের পরিবর্তন প্রতিবার 3 করে হচ্ছে এবং দৈর্ঘ্যের পরিবর্তন প্রতিবার 1 করেই হচ্ছে, এমনটা যতক্ষণ পর্যন্ত তুমি পাবে ততক্ষণ পর্যন্ত তুমি আগে মার্ক করো। অর্থাৎ আমরা অঙ্ক করার সময় যখনই অ্যাবনর্মাল চেঞ্জ গুলো আসবে এগুলোকে হিসাব থেকে বাদ দিয়ে দিব। আমরা হিসাব করার জন্য শুধুমাত্র এই জায়গাটুকুকে রাখবো। এই জায়গাটুকু কেন রাখবো, কারণ এটি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইলাস্টিক লিমিট পর্যন্ত ঠিকঠাক ডাটা। এখন এই ইলাস্টিক লিমিটটা কই থেকে আসলো, মনে করে দেখো আমরা যে কিছুক্ষণ আগেই একটু আগের পেজেই বলতেছিলাম ইয়ং এর গুণাঙ্কের পরিচয়টা কি, পীড়ন আর বিকৃতি। এই কথা কে বলছেন, এই কথাটা আসলে হুক সাহেবের বলা। হুক সাহেব বলছিলেন যে স্থিতি স্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক, মানে তুমি সারা জীবন টানবা বড় হবে এই কথাগুলো সত্য না, একটা লিমিটের মধ্যে, সেই লিমিটটাই হচ্ছে ইলাস্টিক লিমিট অথবা স্থিতি স্থাপকতার সীমা। তাহলে যদি আমরা এতটুকু জায়গাকে মাথায় রেখে একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, একবার নিজেরাই ভাবো
কিন্তু গ্রাফটা আঁকার সময় অনেক জিনিস চিন্তা করতে হবে, সেটা হলো আমি তো আর ভর এবং দৈর্ঘ্যের পরিবর্তনকে গ্রাফে আঁকবো না। আমরা যে কাজটা করব, এই ভরটাকে কনভার্ট করব বলে, এফ এ কনভার্ট করব। কিভাবে করব? এই এমটাকে আমরা জি দিয়ে গুণ করব, তারপরে এই বলটাকে আমরা তারের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল দ্বারা ভাগ দিব। তাহলে কি পেয়ে যাব? আমরা এখান থেকে পেয়ে যাব পীড়ন। আর পীড়নকে ইংলিশে বলা হচ্ছে এখানে স্ট্রেস। পেয়ে গেলাম ওই যে পীড়ন, স্ট্রেস। এরপরে কি পাবো? এই যে ডেল্টা এল বা দৈর্ঘ্যের পরিবর্তন, এইটাকে যদি আমরা এভাবে মডিফাই করি, দৈর্ঘ্যের পরিবর্তনকে আদি দৈর্ঘ্য দ্বারা ভাগ দেই, এইটা কি বুঝাবে? এইটাই কিন্তু আমাকে বুঝাবে স্ট্রেইন অথবা বিকৃতি। আশা করি এখন বুঝতে পারছো যে গ্রাফটা কিভাবে বানানো হয়। আগে কোনো এক্সপেরিমেন্ট করা হয়, স্ট্রেস আর স্ট্রেইন মানে সিম্পলি পীড়ন আর বিকৃতি, এটাকে ধরে গ্রাফে বসায় দেওয়া হয়। যখন বসানো হয় তখন দেখা যায় সকল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে মোটামুটি 0 থেকে কিছু দূর পর্যন্ত একটা সুন্দর সরল রৈখিক সম্পর্ক পাওয়া যায়। এইটার পরে কোনো ঠিক ঠিকানা নাই, কারো এইভাবে চেঞ্জ হয়, কারো এইভাবে চেঞ্জ হয়, কারো এইভাবে চেঞ্জ হয়, অনেক কিছু হইতে পারে। আমরা অ্যাকচুয়ালি ওইসব নিয়ে ভাবতে আগ্রহী না। আমাদের যত চিন্তা ভাবনা সব শুরু হবে মূল বিন্দু থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত এই সম্পর্কটা লিনিয়ার, সোজা বা সরল রৈখিক হবে। যেই বিন্দু পর্যন্ত এই ঘটনাটা ঘটে ওই বিন্দু পর্যন্ত এই জায়গাটাকেই বলি আমরা ইলাস্টিক লিমিট বা সিম্পলি স্থিতি স্থাপকতার সীমা। আমি যে সিম্পলি এখানে লিখে রাখলাম সীমা, ই সীমা মানে ইলাস্টিক লিমিট বা স্থিতি স্থাপকতার সীমা। এরপরে আমি আর জানতে আগ্রহী না। যদি এই ছবিটার মধ্যে আমরা এই যে এই জায়গাতে একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, সরি গ্রাফের ঢাল আঁকার চেষ্টা করি, এই যে এই জায়গাতে আমি অন্য কালার নেই, ধরে যে লাল কালার দিয়ে বলতেছি, এই জায়গায় যে আমরা ঢালটা চিন্তা করি, এই ঢালটা আসলে কি? যে কোন ঢাল বলতে তো বুঝতেছি এটা যে ঢাল সমান সমান ওয়াই অক্ষের পরিবর্তন ভাগ এক্স অক্ষের পরিবর্তন। অর্থাৎ ওয়াই অক্ষে রাখবো আমরা পীড়ন আর এক্স অক্ষে রাখবো আমরা বিকৃতি। তার মানে স্ট্রেস স্ট্রেইন গ্রাফ দেওয়া থাকলে তার যে ঢাল, এই ঢালটাই নির্দেশ করতেছে গুণাঙ্ক। আমরা যেহেতু দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছি তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব ইয়ং এর গুণাঙ্ক। তো ঢাল যত খাড়া ইয়ং এর গুণাঙ্ক ততটাই বেশি। তো গ্রাফ থেকে চিন্তা করি যেটা কি মিন করলো, তার মানে একটু ছোট পরিমাণে বিকৃতি হওয়ার জন্য আমাদের বল অনেক বেশি দিতে হবে, এই জন্য গ্রাফটা অনেক বেশি খাড়া। তার মানে যার ইয়ং এর গুণাঙ্ক যতটা বেশি তাকে টেনে লম্বা করা বা চাপা দিয়ে ছোট করা ততটাই কঠিন হয়ে দাঁড়াবে। আশা করি আমরা এটার কথা মানে বুঝতে পারছি, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি ওয়াই দিয়ে আমি এটাই বুঝি যে কাকে বিকৃত করা কতটা ইজি বা কতটা কঠিন। তাহলে আলটিমেটলি আমরা কি করব? শুধুমাত্র এতটুকু পার্ট নিয়ে চিন্তা করবে, এই জায়গাটুকু, যতক্ষণ পর্যন্ত আমাদের গ্রাফটা হচ্ছে সোজা। কোন শর্তে? শর্তটা হচ্ছে এখানে ওয়াই অক্ষে থাকবে আমাদের পীড়ন আর এক্স অক্ষে থাকবে হচ্ছে আমাদের বিকৃতি, এবং তাদের ঢালটাকেই বলবো আমরা ইয়ং এর গুণাঙ্ক। যে লিখে রাখতেছি ঢাল সমান সমান ইয়ং এর গুণাঙ্ক, ঠিক আছে? আচ্ছা, ঢাল লেখাটা একটু লটা চেঞ্জ করে দেই, বুঝতে পারবা না আবার নাইলে কি লিখছি, ঢাল ল ইয়ং এর গুণাঙ্ক, ঠিক আছে? এই তো। আর তুমি বলো যে ভাই একটা ডাটার পর থেকে যে বাদ দিয়ে দিলেন, ওগুলো কেন বাদ দিয়ে দিলেন? তার কারণটা হচ্ছে ওই জায়গা থেকে যা শুরু হয় তাকে বলা হয় প্লাস্টিক লিমিট। প্লাস্টিক লিমিট, প্লাস্টিক লিমিটে কি হবে? তুমি চিন্তা করো ইলাস্টিক আর প্লাস্টিক কথার মধ্যে পার্থক্যটা কি? যেমন ধরো পানির বোতল, প্লাস্টিক বই না, তুমি যেটাকে বেশি জোরে লাথি গুতা মারো বা সিম্পলটা বেশি চেঞ্জ করে ফেলো শেপে, ওটা কিন্তু আগের সুন্দর চেহারায় যায় না, ওটা এরকম একটা ভচকানো অবস্থায় থেকে যায়, ওটাকে বলা হয় প্লাস্টিক। আর ইলাস্টিক কথা মানে কি? রাবার ধরো, টানলাম ছালে মোটামুটি আগের জায়গায় চলে যায়, কিন্তু বেশি টানলে তোমার ছিঁড়ে যাবে। অর্থাৎ তুমি যদি এমন কোনো জোনে ঢুকে যাও যেখানে গেলে ওর আকৃতি নষ্ট হয়ে যাবে, পার্মানেন্টলি নষ্ট হবে, ও আর আগে যে ব্যাগ যাবে না, ওই জায়গাটাই হচ্ছে প্লাস্টিক লিমিট। এখন প্লাস্টিক লিমিটে যখন আমরা থাকবো, সর্বোচ্চ যে মানটা পাওয়া যায় এই গ্রাফের, এইটা তোমার হচ্ছে আলটিমেট স্ট্রেংথ, মানে এর চেয়ে বেশি স্ট্রেস ওকে দেওয়া যাবে না। এই যে এই জায়গাটা গ্রাফের যে বুঝাবে ওয়াই অক্ষের মান, এইটি তোমার হচ্ছে আলটিমেট স্ট্রেংথ, এর চেয়ে বেশি ওকে পীড়ন দেওয়া সম্ভব না। কিন্তু মজার বিষয় ও কিন্তু এখানে ছিড়বে না, ও ছিড়বে অন্য জায়গাতে।
ও একটা পয়েন্টে সেরকম এই জায়গায় এসে হুট করে ছিঁড়ে যায়, যেখানে ছিঁড়ে যাবে সেটাকে বলা হয় ফ্র্যাকচার, মানে এই বা রাপচার। এই জায়গাতে আসার পরে এই ম্যাটেরিয়ালে আর কোনো ফোর্স দেওয়াই যাবে না, এখানে তোমার এসে ছিঁড়ে যাবে, তাই আমরা গ্রাফটাকে আঁকতে পারবো না। বুঝতে পারলাম? আর এই গ্রাফের যদি আমরা ক্ষেত্রফল বের করি, এই ক্ষেত্রফল থেকে আসলে শক্তি পাওয়া যাবে। আমি একটু পরে বলবো যে কিভাবে এখানে শক্তি আবার জড়িত, এটা আপাতত থাকুক, আমার সামনে যে তোমাকে ব্যাখ্যা করতেছি। তার আগে এই যে কথাবার্তাগুলো বললাম ছোট্ট করে তোমাকে এখানে সামারি করে দেওয়া আছে, যে তুমি যদি একবারে পড়তে চাও বই থেকে না দেখে এইখানে দেখলেই চলবে, ছোট করে সামারি, ঠিক আছে? ইয়ং এর গুণাঙ্ক কি জিনিস, কিভাবে বের করতে হয়, মোটামুটি সবকিছু এখানে লিখে দেওয়া আছে। এখন আমাদের কাছে যে জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট এখানে আমি একটু মার্ক করে দিচ্ছি, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে যতক্ষণ আছো ততক্ষণ পর্যন্ত এইটা একটা সরল রেখায় থাকবে। ইয়ং এর গুণাঙ্ক ডিপেন্ড করে উপাদানের উপরে, তুমি কি দিয়ে তৈরি করছো, সাধারণত তাপমাত্রা, ক্ষেত্রফল, দৈর্ঘ্য, এগুলার উপরে ওর কিচ্ছু যায় আসে না, এগুলা আমরা এখানে চিন্তা করতেই যাব না। ওকে, এটা সুন্দর এমসিকিউ আছে, যদি পারো একটু মুখস্থ রাখতে পারো। সেটা হইলো স্টিলের ক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্কের মান কত, স্টিলের ক্ষেত্রে সেটা হচ্ছে 200 জিপিএ। এখন প্রশ্ন উঠতে পারে জি আবার কি, জি মানে তোমার হচ্ছে গিগা, গিগা মানে হলো 10⁹, 10⁹ প্যাসকেল, অথবা সুন্দর করে বলতে পারি দুইটা ঘরকে এক করে দিলে 2 × 10⁻11 এত প্যাসকেল। তো এটা হচ্ছে আমাদের স্টিলের জন্য ইয়ং এর গুণাঙ্ক 2 × 10⁻11 প্যাসকেল। ঠিক আছে, চলো তোমার সামনে যাই, কিছু এমসিকিউ সলভ করি। ঢাকা ভার্সিটি 2022-23, নিচের কোনটির মাত্রা নেই? পীড়ন অবশ্যই মাত্রা আছে, কারণ ওর তো এককও আছে, প্যাসকেল সম্ভব না। ইয়ং এর গুণাঙ্ক, মজার বিষয় কি, ইয়ং এর গুণাঙ্কের উপরে কি হয়, পীড়ন, আর নিচে বিকৃতি। পীড়নের একক হলো প্যাসকেল, বিকৃতি কোনো একক নাই, তার মানে ইয়ং এর গুণাঙ্কের এককও হবে সিম্পলি প্যাসকেল, যার একক আছে তার মাত্রাও আছে। বিকৃতি, এইটার নাই কোনো একক, নাই কোনো মাত্রা। আর চাপ তো বুঝতেই পারছো, চাপ আর পীড়ন তো দুটো একই কথা হয়ে গেল, মানে অ্যাটলিস্ট মানের দিক থেকে একই কথা হয়ে গেল। আচ্ছা, এখন আসি আমরা জিএসটি 2022-23 একটা প্রবলেম। এল দৈর্ঘ্য এবং আর ব্যাসার্ধের তাকে নিছ, এক প্রান্তকে স্থির রেখে মানে সিলিং এ ঝুলাই দিছ, অপর প্রান্তে এম ভরকে লটকাই দিছ, তাহলে ওই তারটার ইয়ং এর গুণাঙ্ক আগে ছিল 200 জিপিএ। এ কথা মানে কি, এটা স্টিল দিয়ে বানাইছে। তারের যদি আমরা ব্যাসার্ধকে অর্ধেক করে ফেলি তাহলে ইয়ং এর গুণাঙ্কের কি যায় আসবে? তোমাদেরকে একটু আগে বলছিলাম যে ইয়ং এর গুণাঙ্ক কিন্তু ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট, মানে উপাদানের উপরে নির্ভর করে। উপাদান যদি সেম থাকে তাহলে ওয়াই কিন্তু ভুলেও বদলাবে না। যদি এখানে ম্যাটেরিয়াল চেঞ্জ হয় নাই তাহলে এখানে ওয়াই চেঞ্জ হবে না, ওয়াই সেম থাকবে, অর্থাৎ পরিবর্তন হবে না। অনেকটা আপেক্ষিক রোধের মতো ফিল পাচ্ছ না? সেকেন্ড পেপারে পড়ছিলা যে তোমার উপাদান বদলাইলে বা এটা বদলায় না বদলায় না, ওই টাইপের। আচ্ছা, এবার আমরা ঢাকা ভার্সিটি 2020-21 এর প্রবলেম দেখি। স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কোনটি? আচ্ছা, স্থিতিস্থাপক গুণাঙ্কের আমরা একক একটু আগে বলছিলাম যে পীড়নের এককটাই আসলে ওর একক, মানে প্যাসকেল। প্যাসকেল মানে কি, নিউটন পার মিটার স্কোয়ার। এখন দেখো নিউটনকে ভাঙলে আমরা কি পাবো, এম এ, মানে কেজি, আর ত্বরণ হইলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, ভাগ দিব আমরা মিটার স্কোয়ার দিয়ে, তাহলে কি পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে কেজি পার মিটার সেকেন্ড পাওয়ার -2। এখন এটাকে তো আমরা ইজিলি কনভার্ট করতে পারবোই, কেজি মানে ভর, বড় হাতের এম, মিটার মানে দৈর্ঘ্য, এল ইনভার্স, সেকেন্ড মানে সময়, টি পাওয়ার -2, এম এল -1 টি পাওয়ার -2, কোথায় আছে বান্দা? অ্যান্সার বি। তো দেখো আমি কিন্তু কখনোই মুখস্থ অ্যান্সার দাগাই না, তার কারণ আমি মুখস্থ রাখিই না, আমি বললে বের করে তা বের করি। কতক্ষণ লাগে, 2-3 সেকেন্ড লাগে, ঠিক আছে? তো তোমরা যারা মুখস্থ দুর্বল, কোনো ব্যাপার না, বের করে নিবা, একটু সময় লাগবে এই আর কি। আচ্ছা, এবার দেখো কোশ্চেনে কি বলতেছে, 10 সেন্টিমিটার লম্বা মানে আমাকে দৈর্ঘ্য দেওয়া আছে, এবং 0.5 সেন্টিমিটার ব্যাসার্ধ মানে আমাকে ছোট আর দেওয়া আছে, একটা তামা এবং একটি লোহার তারকে জোড়া লাগায়ে টোটাল দৈর্ঘ্য করা হলো 20 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটাকে একটা এল বলা যায়, এল প্রাইম নাম দিয়ে রাখলাম। এখন এই জোড়া তারের উপরে বল প্রযুক্ত করে বিকৃতি ঘটানো হলো, ঠিক আছে? যদি লোহার ইয়ং এর গুণাঙ্ক তামার কম্পের দ্বিগুণ হয়, মানে
ওয়াই অফ স্টিল ওয়াই এস ইকুয়াল টু দ্বিগুণ অফ তামা, তা মানে কি, ধরো কপার, কপারের ডাবল, তাহলে লোহার দৈর্ঘ্য বিকৃতির অনুপাত কত হবে? বেশ ভালো গ্যাঞ্জাম লাগেছে কোশ্চেনটার মধ্যে, সুন্দর। এখন তুমি চিন্তা করো এইভাবে, তোমার কাছে আগে দুইটা ম্যাটেরিয়াল আছে, আগে এই জিনিসটা ক্লিয়ার করো। ধরলাম এতটুকু হচ্ছে আমার জন্য, এই হলো লোহা 10 সেন্টিমিটার লম্বা, এবং আচ্ছা না 10 সেন্টিমিটার তোমার তামার তার, এবং তার সাথে তুমি আরো লম্বা একটা লোহার তার নিচ্ছ। এখানে আমার ফিগারের ড্রয়িংটা দেখো না, কারণ মিলতে পারবে না, বাস নমে চিন্তা করো এটা 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের, আর তোমার উপরটা হচ্ছে 10 সেন্টিমিটারের একটা কপার তার। ওকে, এখন তুমি ঝুলে টানবা, ক্ষেত্রফল দুজনেরই সেম, কিন্তু দৈর্ঘ্যের পরিবর্তন, কপারের ক্ষেত্রে ধরলাম এলসি আর স্টিলের ক্ষেত্রে ধরলাম এল এস। দৈর্ঘ্যের পরিবর্তন তো দুজনে সেম হবে না। কেন হবে না? যদি আমরা সূত্র দেখি ইয়ং এর গুণাঙ্কের, ওয়াই সমান সমান কি, ওয়াই সমান সমান পীড়ন বাই বিকৃতি এফ বাই এ, আর বিকৃতি নিচে ছোট এল বাই বড় এল। ওয়াই এর সাথে এল এর সম্পর্কটা এখানে কিরকম, ওয়াই এর সাথে এখানে এল এর সম্পর্কটা কিন্তু ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার ওয়াই যত বেশি তার দৈর্ঘ্যের পরিবর্তন তত কম। আগেও বলছিলাম যে যত শক্ত ম্যাটেরিয়াল টানলে কিন্তু বদলানো খুব কষ্ট হয়ে যাবে, যে যত শক্ত তার পরিবর্তন তত কম হয়। ঠিক আছে, এখন দেখো তোমাকে বলছে যে লোহার ইয়ং এর গুণাঙ্ক তামার দ্বিগুণ হয়, তাহলে লোহার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কত হবে? মানে লোহাটা কি তুমি আগে রাখা চিন্তা করতেছো, তাহলে ওয়াই এস ভাগ ওয়াই কপার সমান সমান, আমরা কি উল্টা করে বলতে পারি না যে এল বাই এল কপার, মানে এখানেও এল থাকবে এখানেও এল থাকবে, কিন্তু এল এর সম্পর্ক উল্টা, তাই এল কপার উপরে আর এল এস তোমার হচ্ছে নিচে। কথা কি বুঝতে পারছো কি লিখলাম? এখানে এলটা সুন্দর হয়নি, আমি আরেকবার লিখি এল এস, মানে এর সম্পর্কটা উল্টা। তাহলে আমি যখন মানটা বসাই দিই, স্টিলের গুণাঙ্কের মান কপারের কম্পেয়ারে দ্বিগুণ, এটা কিন্তু প্রশ্ন মতে বলাই ছিল, এই যে প্রশ্ন মতে বলাই ছিল, তাই মানটা বসালাম 2, তাই পক্ষান্ত করলে পাওয়া যাচ্ছে এল এস বাই এল কপার ইকুয়াল টু হাফ। উল্টায় গেছে, কারণ কপার বাই স্টিল ছিল 2, তাহলে স্টিল বাই কপার হচ্ছে তোমার হাফ, তাহলে অনুপাত কত হচ্ছে 1:2, উত্তরটা হলো 1:2, অর্থাৎ লোহার তারের বৃদ্ধির অনুপাত কপারের কম্পেয়ারে হবে হাফ। সো কপার বেশি বড় হয়ে যাবে, স্টিল কম বড় হবে। বুঝতে পারছি? এটা একদম সিম্পল জিনিস। সামনে আগে আমরা সাস্ট 2019-20 এর প্রবলেম। একটা নাইলনের দড়িতে 70 কেজি ভরের একজন পর্বত আরোহী ঝুলে ফেলছেন, এবং এটার কারণে তারের দৈর্ঘ্য 1.5 মিটার বৃদ্ধি পায়। মূল দৈর্ঘ্য যদি হয় 60 মিটার আর ব্যাস যদি হয় 9 mm, তাহলে ইয়ং এর গুণাঙ্ক কত? আগে লিখবো আমার সূত্র, ইয়ং এর গুণাঙ্ক বা ওয়াই সমান সমান পীড়ন বাই বিকৃতি, তাহলে এফ বাই এ এল বাই এল, এটা হচ্ছে আমাদের মেন সূত্র, তাই না? এখন আমরা মানগুলো বসাই। এফ এর জায়গায় কি বসবে? এমজি, তার যে ওজন সেটা, এম হচ্ছে এখানে 70 কেজি আর জি এর মান 9.8। বড় হাতের এল মানে কি, আদি দৈর্ঘ্য 60 মিটার। এখন নিচে কি হবে, এরিয়া, এবং ছোট হাতের এল, এরিয়া কিভাবে পাবো আমরা, পাই আর স্কোয়ার অথবা পাই ডি স্কোয়ার বাই 4, তাহলে বাই 4টা উপরে উঠাই দিলাম ইন্টু 4, আর তোমার এখানে 9 মিলিমিটার, 9 কে স্কোয়ার করলে হবে 81, তা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু তো মিলিমিটার স্কোয়ার, তাহলে 1 মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার করতে হলে 10⁻⁶ দিতে হবে, দিলাম। এখন লাগবে ছোট হাতের এল, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি, এটা 1.5 মিটার বৃদ্ধি পায়, তাই ভাগ করলাম 1.5 দিয়ে। এখন দেখো এটা কি কাটাকাটি করা সম্ভব? অসম্ভব বলবো না, কিন্তু একটু প্যারা হয়ে যাচ্ছে, এটা মুখে মুখে করতে গেলে বেশ কষ্ট হয়ে যায়। তো যদি দেখো আমরা অ্যাপ্রক্সিমেটলি এটাকে কাটার চেষ্টা করি, তাহলে কি অবস্থা হয়, সেটা হলো এখানকার 1 শূন্য এখানকার 1 শূন্য কাটাকাটি করবো 10⁻⁶ দিয়ে। এটা কাজ করি, এটাকে এইভাবে চিন্তা না করে একটু অন্য ওয়েতে ভাবার চিন্তা করি যে আরো তাড়াতাড়ি কাটাকাটি করা যায় কিনা। যেমন 1.5 কে চাইলে আমরা কিন্তু 15/10 ভাবতে পারি, তাই না? তাহলে যদি আমরা 15 নামটা পড়ি, তাহলে কি 4×15=60, 4 চলে আসা কথা, এটা শূন্য কম আছে, তাহলে উপরটা 40 চলে আসা কথা। ওকে, এবার যদি আমরা চিন্তা করি এভাবে, এই পাইকে দিয়ে 9.8 কে কাটা যায় কিনা, এটা মোটামুটি কিন্তু কাটা যায়। কিভাবে? তার কারণ পাইটা 3 এর কাছাকাছি, এটা 9 এর কাছাকাছি, তাহলে যে এই পাইকে দিয়ে এই 9.8 কে কাটতে চাই,
3 দশমিক কিছু একটা, জাস্ট আপাতত আমি 3 লিখলাম তাড়াতাড়ি বোঝার সুবিধার্থে। ওকে, আচ্ছা এবার 3 দিয়ে 81 এটাকে কাটা যাবে কিনা? 3 দিয়ে তোমার হচ্ছে 6, তাহলে অবশ্যই কাজে দেবে। 3 2 তোমার হচ্ছে 6 আর 21, 3 7 21, মোটামুটি 27 দিয়ে কাটাকাটি যাইতে পারে। আচ্ছা আর কি কাটতে পারি আমরা? এখানকার 70 আর এখানকার 27 এত সুন্দর কাটা যাবে না। 4 দিয়ে 27 এত ভালো কাটা যায় না, বাট চেষ্টা করা যায় কিভাবে? তার কারণটা হচ্ছে এইভাবে, 4 এবং 27 গুণ করি, 4 6 24, 4 7 28, মোটামুটি 7 দিয়ে কাটা যায়। এখন আমরা যদি চাই এই 7 কে দিয়ে 70 কে মোটামুটি 10 দিয়ে কাটতে পারি। সবই কিন্তু মোটামুটি, কারণ আসলে সম্ভব না, বাট চেষ্টা করতেছি আমরা। তাহলে 10 টু দি পাওয়ার -6 যদি উপরে উঠে যায়, তাহলে এই 10 আর -6 দুইটা মিলে মোটামুটি আমাকে অ্যান্সার দিচ্ছে 10 টু দি পাওয়ার 7। মোটামুটি, এক্সাক্ট কোনো অ্যান্সার আমাদের আসে নাই। তাহলে এই অ্যান্সারটা দেখো 10 টু দি পাওয়ার 7 কোথায় আছে? এখন আমাদের এমনই অবস্থা হইলো, দেখো হিসাব করে যা দেখতেছি সব জায়গাতেই 10 টু দি পাওয়ার 7 এসে বসে আছে। ও একটা ছোট ভুল করছি আমরা, কারণ তুমি যখন কাটছো এখানে 10, এখানে তো তোমারটা আবার 40 ছিল, দেখছো? একটু তো ছোট্ট ভুল করছি আমরা। তো এটা আরেকটু বড় হবে, সরি সরি একটু ছোট হয়ে গেছে। এই 10 পাওয়ার -6 যখন উপরে যাবে তখন তো সে 6 হয়ে যাবে, আর শূন্য তো আমাদের দুইটা, একটা না তো। তার মানে এখানে তোমার হচ্ছে 4 থাকলো এবং তার সাথে 10 টু দি পাওয়ার 6, একে 7, একে 8, তাহলে মোটামুটি 4 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা পাওয়া গেছে ওই যে অ্যান্সার সিতে। তাহলে দেখো আমরা কিন্তু চাইলে ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করতে পারি, বাট বেশ ক্যাচাইল্লা হয়ে যায়, বেশ ক্যাচাইল্লা। দেখো কতক্ষণ সময় লাগছে আমাদের, বাট সম্ভব। একটা আদর্শ দৃঢ় বস্তুর জন্য ইয়ং এর গুণাঙ্ক কত হয়? এটা আমরা একদম শুরুতে ডিসকাস করতেছিলাম যে দৃঢ় বস্তু কথা মানে কি, যতই টানো যতই বল দাও ওর কিচ্ছু যায় আসে না। আর তার মধ্যে যদি আদর্শ হয়, তার মানে ভাই যতই বল প্রয়োগ কর না কেন এর কোনো বিকৃতি হবে না বললেই চলে। বিকৃতি টেন্ডস টু জিরো, তার মানে ওয়াই এর মান টেন্ডস টু ইনফাইনাইট, অর্থাৎ ওয়াই এর মানটা হবে অসীম। আমরা আলোচনা করছিলাম কিছুক্ষণ আগে, একটু মনে করে দেখো। আচ্ছা সামনে আগে আমরা তাহলে, রাজশাহী ইউনিভার্সিটি 2018-19, সমান দৈর্ঘ্যের মানে বড় হাতের এল সবগুলা সেম, পীড়নের মানও সমান, তার মানে এফ বাই এ সবগুলার সেম, কিন্তু দৈর্ঘ্যের বিকৃতির মধ্যে ঘাপলা আছে। এ তার সবচেয়ে বেশি লম্বা হয়েছে, বি তার চেয়ে কম, সি তার চেয়ে কম। যে বেশি লম্বা হয়েছে সে বেশি দুর্বল, আর যে কম লম্বা হয়েছে সে বেশি পাওয়ারফুল। তার নিচে ইয়ং এর গুণাঙ্কের ক্ষেত্রে কোনটা সত্য? কমন সেন্সেই বুঝতে পারতেছি যে এ দুর্বল টাইপের হবে আর সি খুবই সবল টাইপের হবে। তার মানে ইয়ং এর গুণাঙ্ক আর বেশি হবে, নিঃসন্দেহে যে বেশি সবল তার ওয়াই বেশি হওয়া উচিত। তাহলে ওয়াই সি বেশি কোথায় আছে? বিতে আছে, বি হওয়া উচিত। সর্বাপেক্ষা স্থিতিস্থাপক নিচের কোনটি? কাঠ না, তামা কোয়ার্টজ এবং লোহা। নিঃসন্দেহে লোহা। লোহার ওয়াই অনেক বেশি, কত আমরা বলছিলাম? অ্যারাউন্ড 200 জিপিএ অথবা 2 × 10⁻11 প্যাসকেল পড়ছি কিন্তু আমরা, তাই না? ঠিক আছে সামনে আগাই। বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি 2018-19, 2 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের একটি তারের সাথে, মানে এরিয়া দেওয়া আছে আর কি, 15 কেজি ভর ঝুলে আছে। ভর ঝন অবস্থায় তারটির দৈর্ঘ্য 4 মিটার। বি কেয়ারফুল, এখানে ঘাপলা আছে। ভর ঝুলানো অবস্থায়, তার মানে কি এইটা হচ্ছে আদি দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য যতটুকু চেঞ্জ হইলো সব মিলায়া 4 মিটার। তারের উপাদানে ইয়ং এর গুণাঙ্ক দিছে এবং ভর সরায় নিলে তারের দৈর্ঘ্যের কি পরিমাণ সংকোচন হবে, মানে বেসিক্যালি তোমাকে কিন্তু ওই ছোট্ট হাতে এলটাই বের করতে বসে, কিন্তু যে মানটা দিছে খুব চালাকি করে দিছে। তাহলে কি করতে পারি আমরা যখন অঙ্ক লিখবো? ওয়াই সমান সমান এফ বাই এ। এফ কিভাবে পাবো? এফ হচ্ছে এমজি, তাহলে 15 ইন্টু 9.8। ক্ষেত্রফল কত দিছে? 2 মিলিমিটার স্কোয়ার, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6 এফ বাই এ। এখন কি লাগবে আমাদের? এখন আমাদের লাগবে এল বাই এল। তাহলে নিচে কি হবে? নিচে তোমার হবে দৈর্ঘ্যের পরিবর্তন, আর উপরে তোমার কি হবে? আদি দৈর্ঘ্য। বাট তা তো আমার কাছে নাই, কিন্তু কি করতে পারি আমরা? এই জায়গা থেকে দাবি করতে পারি যে বড় হাতের এল আদি দৈর্ঘ্য কথা মানে হচ্ছে 4 মাইনাস ছোট হাতের এল। তাহলে আমরা এখানে বসাবো 4 মাইনাস ছোট্ট হাতের এল, এই যে বসাইলাম। আর ইয়ং এর গুণাঙ্ক প্রশ্ন মতে কত দেওয়া আছে আমাদেরকে? প্রশ্ন মতে দেওয়া আছে এই মানটা 1.3 10 টু দি পাওয়ার 10। তাহলে 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার 10।
ওকে, তাহলে এখন আমরা কাটাকাটি করব। তো দেখো আগেই তেমন ভালো কিছু করা যায় কিনা, চেহারা দেখে মোটেও ভালো লাগতেছে না। এটা কাজ করতে পারি, আমরা একটু পক্ষান্তর করে অ্যাপ্রোচ করতে পারি। এই 2টাকে যদি ওই পাশে পাঠায় দেই, তাহলে 1.3 আর 2 মিলিয়ে আমাদের হয়ে যাচ্ছে 2.6, মানে ডাবল হয়ে গেল। এই 15টাকে আমি ধাক্কা দিয়ে ডিরেক্টলি এই পাশে নিয়ে আসি, তাহলে হয়ে গেল ভাগ। ওকে, তাই 2 আর 15 কাজ কারবার শেষ। 10⁻⁻6 যদি এই পাশে যায়, তাহলে পাওয়ার 10 আর -6 দুটো মিলে কত হয়ে যাচ্ছে, ইনটু হয়ে যাচ্ছে 10 থেকে 6 বাদ গেলে 10⁻4। ওকে, 9.8টাকে তুমি যখন এই পাশে নিয়ে আসবা তখন কিন্তু ভাগ হয়ে যাবে। তুমি তোমার বোঝার সুবিধার্থে এই 9.8টাকে এই পাশে যখন আনছো, চাইলে 10 চিন্তা করতে পারো, একটু পরে আসতেছি। তাহলে কি পড়ে থাকলো আমাদের এখানে, 4 - l/l, তার মানে 4 বাই ছোট l -1 এমনটা পড়ে থাকলো। এখন এটাকে কাটাকাটি করার সময় আসছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটাকে 9.8 আর 10⁻4 এটাকে 10-এর মতো চিন্তা করে একে কাটতে পারি 10⁻3, মানে কাছাকাছি করলাম আর কি। এবার 15 আর 26 জাস্ট ভাবার জন্য ভাবতে পারো মোটামুটি কি বলতে পারি। 15কে ডাবল করলে কত হয়, 30, তাহলে 2, কিন্তু আমার তো এখানে 30 নাই, মানে 26 দেওয়া আছে, সো বাই 10 দেওয়া, তাহলে তোমার সেটা 0.2, তাহলে কাটলে মোটামুটি পাবো আমরা 0.2, এটা আমরা ধরতে পারি। ওকে, তাহলে 0.2 আর 10⁻3 যদি আমরা গুণ করি তাহলে কি অবস্থা হবে, 0.2 কে 10⁻3 দিয়ে গুণ করলে সিম্পলি 200 হয়ে যাচ্ছে, আর এই -1টা ওই পাশে গেলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 201 এমনটা আমরা পাচ্ছি, সমান সমান 4/l পেলাম। এখন যে পক্ষান্তর করি, তাহলে আমরা ছোট্ট হাতে l সমান সমান পেয়ে যাব 4/201। তুমি মোটামুটি চিন্তা করো, এটা 200, 4/200 তাহলে কত হয়, 4×5 = 20, মানে 1/50। তাহলে মোটামুটি এটা কি বলা যায়, 5×2 তোমার হচ্ছে 100, তাহলে তোমাদের এখানে 2 শূন্য মিসিং আছে, মানে 50 দিয়ে 100, তাহলে 0.02, তাহলে আমাদের মানটা মোটামুটি 0.02 মিটারের আশেপাশে যাওয়া কথা। এবং এটা কোথায় আছে, কপাল আমাদের বেশ ভালো, এই যে অ্যান্সার এ 0.0025। আচ্ছা, একটা মনে ছোট ভুল করলাম, এখানে 1/50 যদি আমরা চেক দেই, একটা কাজ করি, পুরো অঙ্কটাকে একবার রিচেক দিয়ে দেখি যে কোনটা হওয়া উচিত এখানে, কারণ প্রত্যেকটা মানে বেশ কাছাকাছি। তাহলে আমরা এখানে এইটা না দিয়ে এখানে উত্তরটা বি এমনটা হওয়া উচিত, মানটা মারাত্মক ক্রিটিক্যাল ছিল। একটা কাজ করি, আমরা একটু ক্যালকুলেটরে চেক করে দেখি, আমার হিসেবে অ্যান্সারটা আসছে অ্যান্সার বি, বাট তাও একবার ক্রস চেক দিয়েই নেই। তোমরা সবসময় বাসার চেষ্টা করবা আগে অঙ্কগুলো হাতে করার পরে এরপরে ক্যালকুলেটরে চেক দিয়ে দেখতে কি অবস্থা হয়। 4 - α(x) divided by 2 into 10⁻⁻6 into হচ্ছে তোমার এখানকার এক্সেট্রা। তাহলে এখন আমরা সলভ করে ফেলি 0.02। দেখি কি অবস্থা, কি আসে, একটু ওয়েট করো। হ্যাঁ, 0.0224, পারফেক্ট, মানে আমরা যা বের করছি একদম কাছাকাছিই গেছে। তো একবার ক্রস চেক দিয়ে নিলাম যে ঠিক আছে কিনা, একদম ঠিক আছে। ওকে, ডান। তার মানে পরীক্ষা আসলে একটু সময় লাগবে, বাট পারা যাবে, বেশি পেন খাওয়া লাগতেছে। একটা তারের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তারের দৈর্ঘ্য এত% বাড়াতে মানে কি, তুমি চেঞ্জ করতে চাচ্ছ, তার মানে তুমি বিকৃতির মানটা বলতেছো 7.5%। যদি এটাকে আমরা 100 দিয়ে ভাগ করি, 2 ঘর আগায় যাবে, তাহলে 0.075 কি পরিমাণ পীড়ন প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে y সমান সমান কি, পীড়ন বাই বিকৃতি। আমরা যদি বিকৃতিকে y দ্বারা গুণ করি, তখনই তো আমরা এই পাশের পীড়নটাকে পেয়ে যাব। তাহলে 4-এর সাথে গুণ করতে হবে 0.075। ওকে, তাহলে 4 ইন্টু 0.075, এত কষ্ট না করে আমরা চাইলে এটাও বলতে পারি 75 ডিভাইডেড বাই 1000। এটা করলে পেয়ে যাবো আমাদের পীড়নের মানটা কত। ঠিক আছে, এটা কিন্তু 25 দিয়ে সুন্দর কাটাকাটি করা যায়, কিভাবে, 3×25 = 75, আর তোমার হচ্ছে 4×25 = 140। এরপরে আমরা কি করতে পারবো, আমরা আবার এখানে 4 দিয়ে 40-কে 10 দিয়ে কাটতে পারবো, সো 3/10, তাহলে 3/10 মানে 0.3। তাহলে আমাদের এখানে উত্তর এখানে শূন্য চলে আসছে, 0.3 নিউটন পার মিটার স্কয়ার। একটা কাজ কিন্তু আমরা করিনি এখানে, তুমি খেয়াল করছো, এই 10⁻11 আমি কিন্তু এই মানটাকে একবারও লিখিই নাই, তার কারণ এন্ডিং এ যা আসবে ওইটাকে ডিরেক্টলি আমি গুণ দিয়ে দিব 10⁻11 দিয়ে। তাহলে 0.3 পাওয়ার 11 মানেও যা, 3 পাওয়ার 10 কথার মানেও তা। মানে একটু শর্টকাটে আর কি, আমি লিখি নেই এখানে, জাস্ট এরাই দিয়ে একবারে লিখে দিছি। সো 3 × 10⁻10, এই তো চলে আসছে, সুন্দর জিনিস। সামনে আগে আমরা তাহলে
1 মিলিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট তারের দৈর্ঘ্য বৃদ্ধি যদি এত % করতে হয়, তাহলে তোমার এখানে বলতেছে কত বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ যখন বলে তখন তো আবার তোমাকে এরিয়া দিয়ে গুণ করা লাগবে, তাই না? তাহলে F ইকুয়াল টু y ইন্টু এল বাই এল ইন্টু এরিয়া। কিভাবে আসলো? ওই যে পীড়ন বাই বিকৃতি এখান থেকে আসলো। তাহলে মানটা বসাই দেই। y এর মানটা হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু এল বাই এল কত 10%, সো 10/100 ইন্টু ক্ষেত্রফল কত 1 মিলিমিটার স্কোয়ার, তার মানে তোমার 10 টু দি পাওয়ার -6। এখন যে কাটাকাটি করি উত্তরটা অবশ্যই 2 এর কিছু একটা আসবে, এটা বুঝতে পারতেছি আমরা। তাহলে 10 100 কাটলে নিচে হয় তোমার একটা 10, ওই 10 দিয়ে উপরে চলে যায়, তাহলে হয় 10 টু দি পাওয়ার -7, 11 আর 10 টু দি পাওয়ার -7 তোমার 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 এত নিউটন। তো দেখো তো এই জিনিসটা কোথায় আছে, এই যে এখানে আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, মেন কথা হলো অঙ্কগুলো কিন্তু কঠিন না, কিন্তু মানগুলো যদি তুমি ঠিক মতো সাইড চেঞ্জ করে দশমিককে না সরাতে পারো তখন একটু ক্রিটিক্যাল হয়ে যায়, আদারওয়াইজ সবই সুন্দর টাইপের অঙ্ক। 10 টু দি পাওয়ার 8 নিউটন পার মিটার স্কোয়ার এত পীড়নের প্রয়োগে 1 মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য এতটুকু বৃদ্ধি পায়। তারের ইয়ংয়ের গুণাঙ্ক কত? ডিরেক্টলি আমাদেরকে এফ বাই এ এল বাই এল করতে বলা হচ্ছে। তো এফ বাই এ তুমি এখানে কতটুকু পীড়ন ক্রিয়েট করছো এটাই তো এফ বাই এ, মানে 10 টু দি পাওয়ার 8 এত পীড়ন প্রয়োগের ফলে 1 মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য 10 পাওয়ার -3 বৃদ্ধি পেল। তাহলে এখানে বিকৃতি কত হবে 10 পাওয়ার -3 1 মিটারের সাপেক্ষে। একরে লিখলি কি আর না লিখলি কি, তাহলে কাটলে কত আসতেছে 10 টু দি পাওয়ার 8 এবং 3 এ 11। তাহলে এখানে আমাদের এত হচ্ছে এখানকার প্যাসকেল, 10 টু দি পাওয়ার 11 প্যাসকেল। আর একটু হইলে কিন্তু সুন্দর ইস্পাত হয়ে যেতে পারতো, কারণ কি ইস্পাত হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 প্যাসকেল বা 200 জিপিএ। একটু যেন হয় নাই, সমস্যা নেই, এটা অন্য কোনো ম্যাটেরিয়াল হবে। 3 মিটার দীর্ঘ এবং 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, কিন্তু এটা ঘাপলা আছে, খেয়াল করছো? এখানে যে হুট করে আবার ডাইন পার সেন্টিমিটার দিয়ে রাখছে, তো এটা কিন্তু প্রবলেম। আমরা প্রথমে যে কাজটা করব, আমরা হচ্ছে এই ডাইনটাকে রূপান্তর করব। কিভাবে? ডাইন হচ্ছে সিজিএস একক, এসআই একক না। কিভাবে কনভার্ট করতে হয় নিউটন থেকে ডাইনে? 10 টু দি পাওয়ার 5 ডাইন সমান সমান হচ্ছে 1 নিউটন, এটা মাথায় রাখবো। ওকে, তাহলে এখন আমরা অঙ্কে আসতেই পারি। তোমাকে দীর্ঘ মানে এল, এরিয়া, ওয়াই, পরিবর্তন সবই দিছে, খালি বসে বলের মানটা বের করে দাও। তাহলে আমরা জানি যে বল বের করতে হয়, তাহলে ওয়াই ইন্টু এল বাই এল ইন্টু এরিয়া, এই কাজটা করতে হবে। তাহলে ওয়াই এর মানটা কত? ওয়াই এর মানটা যখন বের করতে চাই আমাকে বলা আছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 10, কিন্তু ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ডাইন থেকে কিভাবে আমরা নিউটন করতে পারবো? 10 টু দি পাওয়ার -5 দিতে হবে, কারণ কি ডাইন থেকে নিউটন, তাই 10 টু দি পাওয়ার -5। আর নিচে 1 সেন্টিমিটার, তো আবার স্কোয়ার, তাই 10 টু দি পাওয়ার -4 মিটার স্কোয়ার। এটা গেল আমাদের ওয়াই এর মান। এর সাথে গুণ করব ছোট্ট এল বাই বড় এল। দেখো বলছি তো তারের দৈর্ঘ্য তুমি 6 সেন্টিমিটার বাড়াইতে চাও, আর তোমার আদি দৈর্ঘ্য ছিল 3 মিটার। তাহলে 6 সেন্টিমিটারকে যদি 300 সেন্টিমিটার দিয়ে ভাগ দেই তাহলে কি হয়ে গেল না? তোমরা বলো না ভাই এটা তো আপনি মিটার করলেন না, দরকার নাই, কারণ আমি তো রেশিও করলাম না। তাহলে সেন্টিমিটারকে সেন্টিমিটার দিয়ে ভাগ দিয়ে তোমার রেশিও গায়েব হয়ে যাবে, 10 মিটার কি দরকার? তাই আমরা এটা করলাম। এখন গুণ করব কি দিয়ে? এটা গুণ করবো আমরা ক্ষেত্রফল দিয়ে। ক্ষেত্রফল বলা আছে 1 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে 10 টু দি পাওয়ার -4 মিটার স্কোয়ার। এইবার আমরা কাটাকাটি শুরু করতে পারি। 10 টু দি পাওয়ার -4, 10 টু দি পাওয়ার -4 কাটাকাটি হয়ে গেল। আর কি তুমি কাটতে পারবে দেখো তো? এখানে 6 দিয়ে 300 কে কিন্তু কাটাকাটি করা যাবে, কারণ কি 5 6 30, তাহলে 5 6 30 50। এখন যে আরেকটু কাটি আমরা, এই 5 দিয়ে এই 50 কে 10 এভাবে কাটা যাবে। ঠিক আছে, তাহলে যা কাটাকাটি করার করে ফেলছি, এখন জাস্ট ফাইনাল ভ্যালুটা বসাবো। উপরে 10 টু দি পাওয়ার 10, 10 টু দি পাওয়ার -5, তো যোগ বিয়োগ করে 10 পাওয়ার 5, আর নিচে 10, তাই 10 পাওয়ার 5 থেকে একটা 10 বাদ দিলে 10 পাওয়ার 4। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের শুধুমাত্র 10 টু দি পাওয়ার 4। অ্যান্সার তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা বিপদ হয়ে গেল, মিস করলাম। এবার চেক করি আমরা এখানে পাওয়ার 10 পাওয়ার -5 আর হচ্ছে 10, না এটা তো উত্তর মিলতেছে না। এটা কাজ করি আমরা ক্যালকুলেটর একবার চেক করি।
কারণ অনেক সময় দেখা যায় উত্তর থাকে না, যেমন ধরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্ষেত্রে ওটা আমরা দেখছি যে প্রায় সময় উত্তর থাকে না। তবে চেক দিই 5 × ×10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। সো 1 সেন্টিমিটার স্কোয়ার বলতে 10⁻⁻⁴ মিটার স্কোয়ার, আর ডাইন মানে 10⁻⁻5 দিলে হয়ে যাবে আমাদের নিউটন। ওকে, এখন আমরা ইউজ করব L/L। ছোট এল মানে তোমার হচ্ছে 6 সেন্টিমিটার দীর্ঘ করতে হবে, আর আদি দীর্ঘ হচ্ছে 300। ওকে, তার সাথে মাল্টিপ্লাই করব এরিয়া। তো ইনিশিয়াল এরিয়া 1 সেন্টিমিটার স্কোয়ার 10⁻⁻4। হ্যাঁ, আমি যেটা করছি অঙ্ক ঠিকই আছে, তার মানে এটা কিন্তু প্রশ্নে তোমাদের অ্যান্সার দেওয়া ছিল না, তো এখানে উত্তরটা অ্যাকচুয়ালি 10⁻4 এটাই হবে। ঠিক আছে, তাহলে এই পরিমাণের নিউটন। আচ্ছা, একটা ক্লু পাওয়া গেছে। কত ডাইন বল বসে হুট করে, খেয়াল করছো? চালাকি করে এ বি সি ডি এর মধ্যে কিন্তু কোনো একক দেয় নাই, তাহলে এখন তো করা যাইতেই পারে। তাহলে 1 নিউটন কত ডাইন দেখো তো, 10⁵ ডাইন। তাহলে এখন যে আমি এটার সাথে আরো 10⁵ অ্যাড করে দেই, তখন 5 আর 4 কত হবে, 10⁹9 ডাইন। সুন্দর, এটা তাহলে উত্তর আমাদের কাছে অ্যাকচুয়ালি আছে। এই লাইনটা দেখে চোখে পড়লো, হ্যাঁ উত্তর আছে, এই তো 10⁹9। আমার অঙ্ক ঠিক আছে, অ্যান্সারও আছে। আচ্ছা, 10 মিটার লম্বা এবং 1 mm ব্যাসার্ধ বিশিষ্ট তারকে 100 নিউটন বল দ্বারা টানা হলো, তারের দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে নির্ণয় করো যদি y হয় এত। আচ্ছা, তাহলে আমরা যদি বের করতে চাই y সমান সমান f/a l/l, তোমার কাছে এসে কতটুকু চেঞ্জ হয়েছে, ছোট্ট এল তোমাকে বের করতে বলতেছে, তাহলে উপরে fl গুণ থাকবে আর তোমার নিচে হচ্ছে ay, এটা করতে হবে। ঠিক আছে, তাহলে আসো এখন আমরা একটু মানগুলো বসাই দেই। তোমাকে এফ ক দেওয়া আছে, দেখো তো 100 নিউটন তোমাকে দেওয়া আছে, এটা এই পাশে লিখি কারণ জায়গা নাই। এফ তোমার হচ্ছে 100। এবার লাগবে আমাদের বড় হাতের এল, তাহলে তোমার হচ্ছে 10 মিটার লম্বা, ভাগ দিব এরিয়া এবং তোমার ওয়াই দিয়ে। ওয়াইটাকে লিখে নিই 2 × 10⁻11, আর ক্ষেত্রফল হচ্ছে তোমার 1 মিলিমিটার ব্যাসার্ধ, তার মানে তোমার কি পাই আর স্কোয়ার, নিচে রাখলাম পাই, এবং যদি আমরা 1 মিলিমিটারকে স্কোয়ার করি তখন 10⁻⁻6 হয়ে যাবে মিটার স্কোয়ার। আসলে কাটাকাটি করি আমরা, কি কি থাকতেছে এখানে, 10⁻11 10⁻⁻6 দুইটা মিলে হচ্ছে 10⁻5, 10⁻5, আর উপরে তোমার আছে 3টা শূন্য, তাই 3 আর 5, 5 উপরে গেলে 3 থেকে 5, তাই 10⁻2। এই 2 আর এই পাই নিচে কিন্তু আমাদের ভাগ আকারে আছে, 2 আর পাই গুণ করলে কত হয়, পাই যদি 3 হয়, মানে ধরো ঘরে 6 এর মতো কিছুটা আছে, রাফলি ধরো আর কি। তাহলে এখন দেখো তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে কতটুকু বৃদ্ধি পাবে, তাহলে আমাদের যে হিসাব 1/6, এটা করলে কি 0.1 × 10⁻², মানে রাফলি 10⁻³ সামথিং এটা আসতেছে। এটা কিন্তু উত্তর এখানে আসলেই নাই, সো এটা কোনো অ্যান্সার নাই। আমরা এটাকে এভাবেই ছেড়ে পারি, আর ট্রাই করে লাভ নেই, কারণ দেখেই বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি পসিবল হচ্ছে না। ঠিক আছে, এটা অ্যান্সার নাই, নো অ্যান্সার। ইয়ং এর গুণাঙ্কের মাত্রা সমীকরণ নিচের কোনটি? ইয়ং এর গুণাঙ্ক আসলে কি? ইয়ং এর গুণাঙ্ক ডিরেক্টলি তোমার একক হচ্ছে প্যাসকেল বা চাপ বা পীড়ন। তাহলে আমরা যদি নিউটন পার মিটার স্কোয়ার কে ভাঙার চেষ্টা করি, নিউটন মানে হচ্ছে কেজি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, সো mm কাটাকাটি হয়ে গেলে পার মিটার সেকেন্ড পাওয়ার -2, সো m l ইনভার্স t পাওয়ার -2, এই যে এটা m l ইনভার্স t পাওয়ার -2। একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, তারের দৈর্ঘ্য এত বৃদ্ধি করার জন্য কত বল দিব সেটাও দেওয়া আছে, তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক কত বের করতে হবে, এটা এখন আমরা একবারে পারা উচিত। সো y = f/a, f তোমাকে দেওয়া 2 × 10⁻6 নিউটন ডিভাইডেড বাই এরিয়া 10⁻⁻4, তাহলে y = f/a ডিভাইডেড বাই l/l, তাই না, মানে বিকৃতি দিয়ে ভাগ দিতে হবে। সো 10% বৃদ্ধি, সো 10% মানে 10/100, দাও উপরে উঠায় সিম্পলি 100, কাটাকাটি করি, আমাদের এখানে 2 এর তো কিছুই যাবে আসবে না, 2 2 এর মতোই থাকবে, 10 আর 100 কাটলে কত হচ্ছে 10 × 6 7, -4 গেল আর উপরে উঠে, তাহলে তোমার হচ্ছে এখন 10⁻11, 7 × 11, সো 2 × 10⁻11, এই যে উত্তরটা হচ্ছে আমাদের এখানে উত্তরটা সি। অবশ্যই তুমি চাইলে আগেই বুঝতে পারতা যদি ইস্পাত বলা থাকতো, ইস্পাত হলে তো আমাদের অ্যান্সারটা 2 × 11 এমনটাই হওয়ার কথা, বাট যেহেতু এখানে আমাদের কোনো হিন্ট দেয় নাই, তাই আমরা শর্টকাট করতে যাব না, আমরা বের করেই দেখব। এল দৈর্ঘ্য এবং আর ব্যাসার্ধের এটাই তার ইয়ং এর গুণাঙ্ক y, তারের দৈর্ঘ্য যদি l/2 করি এবং ব্যাসার্ধকে যদি আমরা r/2 করি, তাহলে ইয়ং এর গুণাঙ্ক কত হবে, কিচ্ছু বদলাবে না, কারণ
ম্যাটেরিয়াল তো বদলায় নাই, তুমি যতই কাটো যতই বড় করো কিচ্ছু যাবে আসবে না, ওয়াই ওয়াই ছিল, ওয়াই ওয়াই থাকবে। যে পদার্থের বাধাদানকারী বল বেশি সেই পদার্থের স্থিতি স্থাপকতা কিরকম হবে, বেশি না কম, আন্ত আকর্ষণ কম নাকি ঘনত্ব কম? অবশ্যই তার স্থিতি স্থাপকতা বেশি, তার কারণ হচ্ছে তার ইয়ং এর গুণাঙ্ক বেশি, তাই তোমার বেশি, কম অবশ্যই হবে না। আচ্ছা, ছোট প্রবলেম সলভ করি। এই চিত্র অনুযায়ী বের করতে হবে যে কোনটার স্থিতি স্থাপকতা বেশি। তো মনে রাখবো স্থিতি স্থাপকতা বেশি মানে হচ্ছে যার ওয়াই বেশি। তাহলে ওয়াই সমান সমান কি? ওয়াই সমান সমান তোমার হচ্ছে উপরে পীড়ন এফ বাই এ আর নিচে বিকৃতি এল বাই এল। এখানে তোমাকে দুইটা বস্তু দেওয়া আছে, একটা কাজ করি, আমরা এটাকে ধরে নিই এ হিসেবে, এ পদার্থ, এটাকে ধরে নিচ্ছি এ, আর এটাকে আমরা ধরে নিচ্ছি বি। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা ওয়াই এ বের করার অ্যাটেম্পট নেই, তাহলে খেয়াল করো তো, তোমাকে এখানে চাপ কোথায় দিচ্ছে, পীড়ন এই যে এইখানে এক্স অক্ষে, আর বিকৃতি কোথায়, এই যে ওয়াই অক্ষে। তাহলে এর জন্য পীড়ন কত হবে, এর জন্য তোমার পীড়নটা হবে 200, 200 ডিভাইড বাই বিকৃতি কত হবে 0.2। ঠিক একইভাবে আমরা যদি বি বস্তু করতে চাই তখন পীড়নের তোমার মানটা হবে 300 আর বিকৃতির মানটা হবে 0.2। আমরা অঙ্ক না করেই কিন্তু গেস করতে পারতেছি যার লবের মান বেশি তারই তো উত্তরটা বেশি হবে, কারণ হরের মান দুইজনেরই সমান। তাই মান বের না করেই বলতে পারতেছি এ বস্তুর ইয়ং এর গুণাঙ্ক নিঃসন্দেহে বি বস্তুর কম্পেয়ারে বেশি হবে, তাই না? মান আর বের করার দরকার নেই, তুমি এক দেখাতে এখান থেকে বুঝতে পারতেছো। ঠিক আছে, তাই চলো আমরা এখন সামনে আগাই। টাইপ যাব 5-এ, আয়তন গুণাঙ্ক। এখান থেকেও দেখো মোটামুটি অনেক বছর আগে প্রশ্ন আসছিল, বাট এরপরে আর কোনো খোঁজ খবর নাই এবং সেটা কিছু আসেই না। আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে খালি একটা জিনিস মাথায় রাখা উচিত যে তুমি শুরুতে কোথায় ছিলা, অর্থাৎ আদি অবস্থান আর তোমার শেষ অবস্থানটা ক্লিয়ার থাকা উচিত। যদি এমনটা কখনো হয় যে শুরুতে তুমি বাতাসে ছিলা, এয়ারে, এবং তারপরে ধরো তুমি কোনো তরলের মধ্যে ওটাকে চুবাই দিছো, সাপোজ পানির মধ্যে চুবাই দিছো, তাহলে যে মেইন প্রবলেমটা হয় বাতাস কিন্তু অলরেডি একটা চাপ ক্রিয়েট করে বসে থাকে, মানে বায়ুমণ্ডলীয় চাপ 10⁵ প্যাসকেল। আর তুমি যখন পানির ভিতরে যাবা বায়ুমণ্ডলীয় চাপ তো আছেই, তার সাথে আবার তুমি পানির কতটুকু গভীরে তার উপর ডিপেন্ড করে এইচ রোজি আরো একটা চাপ কাজ করে। অঙ্ক করার সময় আমরা কি করি, আমরা না ভুলে শুধুমাত্র 10⁵ প্লাস এইচ রোজি এই মানটা নিয়ে ভাবি, আমরা কখনো এটা চিন্তা করি না যে অঙ্ক করার ক্ষেত্রে যখন আমরা ইয়ং এর গুণাঙ্ক করতেছিলাম তখন কিন্তু আমরা বলতেছিলাম যে উপরে হচ্ছে বল বাই এরিয়া আর নিচে এল বাই এল। সো যখন আয়তন গুণাঙ্ক আসবে উপরে নিঃসন্দেহে তোমার পীড়নটা থাকবে মানে প্রেসার থাকবে, আর নিচে হবে আয়তনের জন্য বিকৃতি মানে আয়তনের পরিবর্তন আদি আয়তনের সাপেক্ষে। কিন্তু একটা কথা আমরা সবাই চিন্তা করতে ভুলেই যাই, এইটা পি মানে চাপ না, এটা হচ্ছে চাপের পরিবর্তন। তার কারণ তারের ক্ষেত্রে আগে থেকে তো কোনো ফোর্স ছিল না, তারে তুমি যে বস্তুকেই ঝুলাবা সেইটাই তো মানে ওই বস্তুর ভরটাই তো এমজি হয়ে বল প্রয়োগ করবে। কিন্তু এই জায়গাতে তো তোমার বাতাসের কারণে আগে থেকেই চাপ ছিল, তোমার তো এটা বুঝতে হবে। অর্থাৎ যখনই আমরা এই বাল্ক মডুলাস বা আয়তন গুণাঙ্ক নিয়ে কথা বলবো তখন আর চাপ না, সবসময় মনে রাখবো এটা হচ্ছে চাপের পরিবর্তন মানে ফাইনাল চাপ মাইনাস ইনিশিয়াল চাপ। ঠিক আছে, সো এই পরিবর্তন থেকে সবসময় তোমার বের করতে হবে ডেল্টা পি এর ভ্যালু কি, এটা ভোলা যাবে না। এটা আমরা কেন জানি খেয়াল করি না, বা হইতে পারে যে আমাদের কাছে এক্সাম্পল কম থাকার কারণে আমার চোখে পড়েনি, একটু খেয়াল রেখো জিনিসটাকে। আচ্ছা এখন দেখো তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে। এই চিত্র খেয়াল করি যে একটা মানুষ হাতে নিয়ে একটা বলকে প্রেস করছে, তো তার প্রত্যেকটা আঙ্গুল দিয়ে সে কিন্তু এইভাবে বল প্রয়োগ করছে। তো সে যে বলটা প্রয়োগ করবে একটা নিঃসন্দেহে ক্ষেত্রফল বা এরিয়ার মধ্যে সে বলটা প্রয়োগ করছে, তার মানে সে এই বল প্রয়োগ করা বাদেও কি এর উপর অন্য কোনো বল প্রয়োগ করা হচ্ছে না? সে যে এই প্রেস নাও করতো অলরেডি বায়ুমণ্ডল কিন্তু তাকে চাপা দিয়ে রাখছিল, তারপরে এই লোক আবার এখানে প্রেস করছে। সো এই ডিফারেন্সটাই কিন্তু আমাকে চিন্তা করতে হবে, এবং এইটাই তোমাদের বইয়ে একটু শর্টকাটে হলেও এই যে এইভাবে দেখো উল্লেখ করে দেওয়া আছে, যদি চাপের মানটা 1 অ্যাটমসফিয়ারের বেশি হয় তাহলে ডেল্টা ভি হবে ঋণাত্মক। আমি একটু ব্যাখ্যা করতেছি একটু পরেই, এই কথা মানে কি, এবং তার সাথে আরেকটা ক্লু দেওয়া আছে যে চাপের মান যদি হয় লেস দেন 1 অ্যাটমসফিয়ারিক তাহলে তোমার আয়তনের পরিবর্তনটা হবে ধনাত্মক। এটা আবার কেমন দাবি বা কিভাবে আসলে জিনিসটা, সেটা হচ্ছে দেখো
একটু আমি বলতেছিলাম তোমাকে ডেল্টা পি এর কথা, তাই না? তারা এখানে যে পি দিয়ে বোঝাচ্ছে সেটা হচ্ছে পরিবর্তিত চাপের মানটা, মানে ফাইনাল প্রেসার। যদি এটা ইনিশিয়াল প্রেসার থেকে বিয়োগ করো তখনই তো ডেল্টা পি বের হবে। এখন ইনিশিয়াল প্রেসার কি আমাদের বায়ুমণ্ডলীয় চাপ, মানে এক অ্যাটমসফিয়ারিক চাপ ইনিশিয়ালি। এখন ফাইনাল চাপটার কি অবস্থা? যদি ফাইনাল চাপটা এক অ্যাটমসফিয়ার থেকে বেশি হয়, মানে এই পিএফ এর মানটা যদি তোমার একের চেয়ে বেশি হয়, তখন কি ডেল্টা পি পজিটিভ। অর্থাৎ ডেল্টা পি যদি পজিটিভ হয় তার মানে কি চাপ বৃদ্ধি পাচ্ছে। চাপের মান তুমি যতই বৃদ্ধি করবা তোমার আয়তন কি হবে? চিন্তা করো ওই ছবি দিয়ে, তুমি ওই বস্তুটাকে যত জোরে চাপ প্রয়োগ করতে পারবা, মানে ডেল্টা পি যত বাড়বে তার তো অবশ্যই আয়তন ততই ছোট হবে, তাই না? আয়তন যতই ছোট হবে, ছোট হওয়া মানে কি তোমার আয়তনের পরিবর্তনটা ঋণাত্মক হবে। সো বেসিক্যালি ডেল্টা পি পজিটিভ মানে ডেল্টা ভি নেগেটিভ। আর কেন এটা পজিটিভ হইলো? তার কারণ ফাইনাল প্রেসারের মানটা বায়ুমণ্ডল চাপ থেকে বেশি। ঠিক একইভাবে সেম ঘটনা আমরা এখানে ব্যাখ্যা করতে পারি যে যদি ফাইনাল প্রেসারের মানটা ইনিশিয়াল প্রেসারে কম্পেয়ারে ছোট হয়, অর্থাৎ এক বায়ুমণ্ডলের চাপের থেকে যদি এটা ছোট হয়ে যায়, তখন কি হবে? তখন তো এই ফলাফলটা ডেল্টা পি এর নেগেটিভ হয়ে যাবে। এই কথার মানে চাপ হ্রাস পাচ্ছে, চাপ বৃদ্ধি পাচ্ছে না। চাপ যদি হ্রাস পায় তাহলে আয়তন অবশ্যই বৃদ্ধি পাবে। এটাকেই সুন্দর করে লেখা ছিল পি এর মান লেস দেন 180m আর পি এর মান গ্রেটার দেন 180m। কথা কি বুঝতে পারছো? এটাই কিন্তু আমি সেই আগের ক্লাস থেকে বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে বায়ুমণ্ডল অল টাইম থাকে, এটাকে ভুলো না। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি, সেটা হইলো আমরা যখনই আয়তন গুণাঙ্ক নিয়ে কথা বলতেছি, মানে এই যে বি আয়তন গুণাঙ্ক, এটা একটা উল্টা রাশিও আছে, এটাকে বলি আমরা সংনম্যতা। এটা আমাদের বোঝা উচিত। যেমন ধরো যদি আমরা পানি আর বায়ুকে নিয়ে কম্পেয়ার করি, তুমি বাতাসকে ইজিলি কম্প্রেস করতে পারবা। যেমন ধরো রান্না করার ক্ষেত্রে আমরা কি করি, যে সিলিন্ডারের মধ্যে গ্যাসগুলাকে প্রেসার দিয়ে একদম লিকুইড বানায় ফেলি, তাহলে কম জায়গায় বেশি পরিমাণে গ্যাস থাকবে। কিন্তু কখনো কি এটা শুনছো যে ছোট নর্মাল বোতলের মধ্যে পানিকে চাপা দিয়ে অনেক পানি আমরা নিয়ে গেছি? তা কিন্তু কখনো সম্ভব হয় না। পানিকে কম্প্রেস অ্যাকচুয়ালি করা যায় না, যাকে কম্প্রেস করা যায় সেটা হচ্ছে বাতাস। মানে বায়বীয় বা তরল সবাইকেই তুমি চাপা দিয়ে সংকুচিত করবা, এটা কিন্তু অ্যাকচুয়ালি পসিবল হয়ে ওঠে না। এবং পানির ক্ষেত্রে মোটামুটি এটা শূন্যের কাছাকাছি। এই যে পানিকে নরমালি আমরা ইনকম্প্রেসিবল ফ্লুইড এই নাম দিয়ে ডাকি, বা অসংকোচনীয় তরল। কিন্তু অন্যান্য গ্যাস বা অন্যান্য তরলকে কিন্তু চাপা দিয়ে সংকৃত করা যায়। উদাহরণ তো বললাম আমি গ্যাস, এই যে এলপিজি গ্যাসগুলো, এবং এগুলোর ফান্ডামেন্টাল ব্যাপার আছে। কিন্তু যদি চাপা উল্টা পাল্টা করো, শোনা কথা, সিএনজি ব্লাস্ট হয়েছে, বা সময় বলে যে তোমার গ্যাসের ট্যাঙ্ক লিক হয়ে গেছে, ট্যাঙ্ক ব্লাস্ট হয়ে গেছে, কারণ তুমি অতিরিক্ত প্রেসার দিয়ে ফেলছো, ওইটা নিতে পারে নাই। এগুলাও খেয়াল রাখতে হয়। ঠিক আছে, তো সামনে আগেই আমরা 300 সিএম কিউব আয়তনের পারদের উপরে কি পরিমাণ চাপ প্রয়োগ করলে এর আয়তন 270 সিএম কিউব হবে। তার মানে দেখো, এটা হচ্ছে আমাদের আদি আয়তন V1 আর এটা হচ্ছে আমাদের নতুন আয়তন V2। ওকে, এখন তোমাকে পারদের আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা জানি আয়তন গুণাঙ্ক বি সমান সমান উপরে অ্যাকচুয়ালি চাপ না, যদিও চাপের পরিবর্তন, বাট আপাতত চাপ বলতেছি, আর নিচে হবে আয়তনের পরিবর্তনকে আদি আয়তন দিয়ে ভাগ, নিচে ভাগ না করে উপরে গুণ করে দিলাম। এখন তোমাকে এইটাই বলছে কি পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে। সো ডেল্টা পি আমাকে বের করতে হবে। বি এর মানটা কত? 2.6 ইন্টু 10⁻10। একে গুণ দিব কি দিয়ে? এই বিটাকে গুণ দিব ডেল্টা ভি দিয়ে, মানে পরিবর্তন। 300 আর 270 ডিফারেন্সটা কত? 30 ঘরের, প্লাস মাইনাস দেখার দরকার নাই। আর আদি আয়তনটা কত? আদি আয়তন তোমার হচ্ছে এখানে 300। তো যখন কাটাকাটি করি, 30 আর 300 কাটলে তোমার হয় 10। সো 2.6 থাকলো ডিভাইডেড বাই 10, 10⁻10 কে 10⁻9 বানাই দিল। তাহলে চাপের পরিবর্তন বা আরো যে এক্সেস চাপ দিতে হবে সেটা হচ্ছে 10⁻6 ইন্টু 10⁻9 এত প্যাসকেল। উত্তর হচ্ছে আমাদের উত্তর বি। পানির আয়তন প্রসারণ গুণাঙ্ক তোমাকে দেওয়া আছে, মানে বেসিক্যালি বি তোমাকে দেওয়া আছে 1 লিটার পানির আয়তন 0.1% পরিবর্তন করতে। তার মানে এটা হচ্ছে আমাদের বিকৃতি ডেল্টা ভি বাই ভি সমান সমান 0.1 ডিভাইড বাই 100 দেওয়া আছে। এই পরিবর্তন ঘটাতে হলে
কি পরিমাণ চাপের দরকার পড়বে। তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারবো চাপের পরিবর্তন সমান সমান আয়তন গুণাঙ্ককে গুণ দিতে হবে ডেল্টা ভি ডিভাইডেড বাই ভি দিয়ে। ঠিক আছে, এখানে আমরা বুঝতেই পারতেছি যে এই দেখো ডেল্টা পি মানে বি এর সাথে ডেল্টা ভি গুণ করব আর আদি আয়তন দিয়ে ভাগ দিব। তাই মানটা আমরা বসাই দেই 0.22 ইন্টু 10⁻10 মাল্টিপ্লাই করব আয়তনের পরিবর্তন বাই আদি আয়তন। প্রশ্ন মতে ডাইরেক্ট 0.1 বাই তোমার হচ্ছে 100। আমরা যদি চাই একবার একটা জিনিস চিন্তা করি, এখানে দেখো 0.22 আছে আবার 2.2 আছে, দেখে নিলাম যে কি অবস্থা। 0.1 মানে কি 1/10 মানে 1/1000। তাহলে 0.22 কে হাত দিলাম না, 1/1000 3 শূন্য, তাহলে উপরে গেলে হয়ে যাবে 10⁻7। তাহলে 0.22 10⁻7 এরকম কোথাও আছে? কোথাও নাই। কিন্তু এইটা মেলে কিভাবে? 7 থেকে একটা শূন্য ওকে দিয়ে দাও, তাহলে কি হয় 2.2 ইন্টু 10⁻6, জাস্ট একটা ঘর ওকে দিয়ে দিলাম। সো 2.2 10⁻6 এত প্যাসকেল। ঠিক আছে, এই তো আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি এখানে কি করতেছি। ঠিক আছে, তো সামনে আগাই। গ্যাসের আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, গ্যাসের আয়তন এত % কমাতে হলে কি পরিমাণ অতিরিক্ত চাপ প্রয়োগ করতে হবে। এই লেখাটা একদম সুন্দর হয়েছে যে কি পরিমাণ অতিরিক্ত চাপ প্রয়োগ করতে হবে, এভাবেই বলা উচিত। তাহলে বাল্ক মডুলাস বা আয়তন গুণাঙ্ককে আমরা আয়তনের বিকৃতি দ্বারা গুণ করব। বি এর মান হচ্ছে 6 ইন্টু 10⁻3 ইন্টু ডেল্টা ভি বাই ভি 10%, তার মানে তোমার হচ্ছে 10 ডিভাইডেড বাই 100। তাহলে রাখলাম এখানে 6, আমরা 10/100 মানে 10 দিয়ে ভাগ, সো 10⁻3 মানে 10 দ্বারা ভাগ বা 10⁻2। তাহলে তোমার 10⁻2 মানে হচ্ছে 100 বা সিম্পলি 600। তাহলে আমাদের এখানে উত্তরটা হবে 600 নিউটন পার মিটার স্কয়ার। একদম সিম্পল জিনিস, কোনো ঝামেলা নাই। একটা ছোট্ট ম্যাথ আসছে, পানির আয়তন প্রসারণ গুণাঙ্ক এত হলে পানির সংনম্যতা কত। একটু আগেই বলতেছিলাম যে এই সংনম্যতা, এই একটা ওয়ার্ড আছে, এটা ইংলিশ টার্মটা শুনলে ভালো বুঝবা। এটা ইংলিশ টার্মটা হচ্ছে কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটি আমি ভাবতে পারবো এটা কি জিনিস। একটু আগে বলতেছিলাম না যে গ্যাসকে বা লিকুইডকে চাপা দিলে সংকোচন হয়, বাট তুমি কতটুকু সংকুচিত করতে পারবা এটা কিন্তু ডিপেন্ড করে ওই ম্যাটেরিয়ালটার উপরে বা তার বৈশিষ্ট্যের উপরে। তার মানে সিম্পলি সংনম্যতা কথা মানে কত চাপা দিলে কতটুকু সংকোচন করা যাবে। এক্স্যাক্টলি এটা কিন্তু উল্টা, কার কম্পেয়ারে? বি এর কম্পেয়ারে। কারণ আয়তন গুণাঙ্ক বুঝায় তুই চাপা দিলেও সংকোচন করতে পারবা না, প্রসারণ করতে পারবা না, তোমাকে আটকাই দিবে। এটা হচ্ছে স্থিতিস্থাপকতা। তার মানে সংনম্যতা আর বি এর সম্পর্ক পুরাই উল্টা। সংনম্যতাকে যদি আমরা কে দ্বারা প্রকাশ করি তাহলে কে হবে বি এর বিপরীত রাশি, ইনভার্স। তাহলে আমরা যদি কে কে বের করতে চাই আমাদের বিটাকে উল্টাই দিতে হবে। 1 ডিভাইডেড বাই বি কি দেওয়া আছে 0.22 ইন্টু 10⁻10, তাই না? একটা কাজ করি, তাহলে 0.22 কে নিচে 22 উপরে 100 এইভাবে রাখলাম, আর 10⁻10টা উপরে গেলে 10⁻−10 থাকলো এইভাবে। যদি আমরা কাটাকাটি করতে চাই, ধরো 2 দিয়ে কাটলাম, তাহলে 2 11তে 22 আর 2 দিয়ে উপরে কাটলে হচ্ছে 50, কারণ 50 2 100 ইন্টু হচ্ছে আমাদের 10⁻11। এটা কি আর কাটার ট্রাই করতে পারো? 11কে 5 দিয়ে কাটতে গেলে কত হবে? আর মানে 10 চিন্তা করো, 5 10 50, তাহলে মোটামুটি এই মানটা 5 এর আশেপাশে ইন্টু 10⁻11 মানে 4.9 বা 4.8 সামথিং। কিন্তু এককটা কি হবে? এককটা হবে প্যাসকেল ইনভার্স, কারণ বি এর বিপরীত গুণাঙ্কের বিপরীত প্যাসকেল ইনভার্স, অথবা নিউটন পার মিটার স্কয়ার। না, এটা উল্টা, মিটার স্কয়ার পার নিউটন। ঠিক আছে, সো তোমরা শুধুমাত্র মান বের করলে হবে না, একটাও কিন্তু আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, সিম্পল জিনিস। সামনে আগে আমরা লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে যদি পয়সনের অনুপাত হয় এত এবং ওয়াই হয় এত। একটা কথা মনে করে দেখো, আমরা এর আগের লেকচারে কিছু ফর্মুলা তোমাদের দেখাইছিলাম। ওয়াই সমান সমান 3 বিটা 1 প্লাস 2 সিগমা, এটা বলছিলাম। এবং তোমাদের আরেকটা ফর্মুলা বলছিলাম, ওয়াই সমান সমান 2 ইটা 1 মাইনাস সিগমা। মনে আছে যে আমরা কিন্তু এরকম কিছু করে আসছিলাম। আচ্ছা, একটু উল্টা লিখে ফেলছি, 1 মাইনাস, এটা হচ্ছে 1 প্লাস, একটু ভুল লিখছি, এটা হচ্ছে 1 প্লাস আর 1 মাইনাস। তাহলে এখান থেকে প্রুফ করা যায় যে সিগমা হাফ হওয়া উচিত না, আর এখান থেকে প্রুফ করা যায় সিগমা -1 হওয়া উচিত না। আমার সিগমা লেখা দেখলে আমিই বুঝি না, বাট আবার সুন্দর করে লিখে দিচ্ছি,
এই যে ধরো সিগমা, এটা 6 এর মতো হয় কি লেখাটা আমার সিগমা। তখন তোমার কাছে কি চাওয়া হচ্ছে? তোমার কাছে কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে তোমার কাছে এখান থেকে বি এর মান চাওয়া আছে। তাই আমরা এখন এইটাকে কাজে লাগাবো। এই দুইটা ফর্মুলা মারাত্মক ইম্পর্টেন্ট, অর্থাৎ তুমি চাইলে ইয়ং এর গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, ক্রিন্তন গুণাঙ্ক, এই তিনটাকেই পয়সনের রেশিও দিয়ে একবারে কম্পেয়ার করতে পারবা। এটা মারাত্মক কাজের একটা জিনিস, তো এটা একটু মনে রাখবা। ওকে, আমরা এখন কাজে লাগাবো প্রথমটাকে, y সমান সমান 3b 1 মাইনাস 2 সিগমা। কি চাইছি তোমার কাছে? আমি তোমার কাছে চাইছি প্রসারণ গুণাঙ্ক কত, মানে b এর মানটা কত বের করতে হবে। তাই কিভাবে করব? এটাকে আমরা y ডিভাইডেড বাই 3 ইনটু 1 মাইনাস 2 সিগমা ওকে দিয়ে বের করব। তাহলে y এর ভ্যালু কত দেওয়া না দিলেও আমাদের মুখস্থ যে স্টিলের ক্ষেত্রে 200 জিপিএ বা 2 ইনটু 10 টু দি পাওয়ার 11। এখানে রাখলাম 3, তার সাথে 1 মাইনাস 2 ইন্টু 0.2 অথবা 0.4, যেন কাটাকাটি করি তাহলে 1 থেকে 0.4 বাদ দিলে 0.6, 3 ইন্টু 0.6 উপরে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। যদি আমরা কাটাকাটি করি 2 আর 6 কে, তাহলে কত হয়? নিচে 0.3 হয়, তাহলে 3 আর 0.3 গুণ করলে 3 3 9 আর উপরে 10 টু দি পাওয়ার 11। নিচের এই যে তোমার 0.9, এটাকে যে আমরা ভেঙে ফেলি তাহলে কি লেখা যায়? নিচে তোমার থাকলো শুধু 9, একটা 10 আসলো উপরে, তাহলে এই 10 এসে 11 করে দিল 12। এখন যে আমরা এই 1/9 করি, 1/9 মানে 0.111, মানে মোটামুটি 1.11 ইন্টু 10 টু দি পাওয়ার 11 এত প্যাসকেল। এই নাও, তাহলে আমরা কিন্তু ফাইনালি পেয়ে গেলাম যে এখানে লোহার ক্ষেত্রে বি এর মানটা মোটামুটি 1.11 10 টু দি পাওয়ার 11 এত প্যাসকেল। ইভেন তুমি যদি চাও এখান থেকে আরেকটা কাজও কিন্তু করতে পারো, মানে যদি মন চায় তোমার বের করতে, তুমি এখান থেকে ইটা ক্রিন্তন গুণাঙ্কের মানটাকেও কিন্তু সলভ করে ফেলতে পারো। এটা আমরা কিভাবে করতে পারি? তাহলে আমরা এই y কে ভাগ দিব 2 ইন্টু 1 প্লাস সিগমা এটা দিয়ে, তাহলে y কত? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই 2 ইন্টু 1.2, কারণ পয়েন্ট এখন যোগ হবে তাই 1.2 হলো। 2 2 সুন্দর কাটাকাটি করা যায়, তাই 10 টু দি পাওয়ার 11 ডিভাইড বাই 1.2, এই জায়গায় থামতে পারো। আজ মন চায় তুমি 10/12 লিখতে পারো। তাহলে যদি করি আমরা আর কি 10/12 ইন্টু 10 টু দি পাওয়ার 11, একবার চিন্তা করো এটা কি 5/6 না? তাহলে 6 আসতে 48, তাহলে তোমার হচ্ছে এখানে উপরে 50 আর নিচে তোমার হচ্ছে 6, বা বেসিক্যালি 5/6 আর কি। তো 6 আসতে 48, তো 8 সামথিং, তাহলে 8 পয়েন্ট সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার 11। কিন্তু 11 কেন হবে না? একটা ঘর তুমি ওকে আবার দিয়ে দিবা, কারণ তো 8 পয়েন্ট কে বানাই ফেলছো, মানে 8 পয়েন্ট বানাই ফেলছো, 10 টু দি পাওয়ার 10 মোটামুটি এরকম মানটা আসবে এত প্যাসকেল। তো আমি কিন্তু এটা এক্স্যাক্টলি করতেছি না, আমি কিন্তু এটা অ্যাপ্রক্সিমেটলি, মানে মুখে দেখে যা মনে হচ্ছে আর কি কাছাকাছি ওইটা আমরা যাওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, ওকে, সামনে আগে আমরা এখন সাথে কৃতকাজ বের করার টপিক এটাই আসবো। কৃতকাজ বের করার ক্ষেত্রে যেই ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই বল এবং সরণ, এই গ্রাফটার যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাই কিন্তু অলওয়েজ কৃতকাজকে ইন্ডিকেট করে। ঠিক আছে, কিন্তু এমনও হতে পারে যে কোনো কারণে হয়তোবা তোমার গ্রাফটা এই 0 0 এখান থেকে শুরু নাও হইতে পারে। এই গ্রাফটা কিভাবে ক্ষেত্রফলকে ইন্ডিকেট করে ভালো করে খেয়াল করি। যদি আমরা গ্রাফের এরিয়া বের করতে চাই তাহলে কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি মানে কি? এক্সটেনশন, যেই পরিমাণের দৈর্ঘ্য বৃদ্ধি পেল। আর ওয়াই অক্ষ মানে কি? যেই পরিমাণের বল প্রয়োগ করলা। তাহলে হাফ ইন্টু ফোর্স ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি, এটা হচ্ছে আমার এখানকার এরিয়া। আর এই এরিয়াটি কিন্তু আমাদের জন্য এখানে কৃত কাজ, সো হাফ এফএল। এখন তুমি যদি সেম জিনিসটাকে চাইলে আবার স্প্রিং এর ক্ষেত্রে আনতে পারো, তাহলে হাফ এফ এক্স, বা এফ এর জায়গায় কে এক্স বসাই দিলেই হাফ কে এক্স স্কোয়ার। বুঝতে পারছো? এখন এই এফ আর এলটাকে তুমি যদি চাও তাহলে এইভাবেও লিখতে পারো, এই যে হাফ ইন্টু এফ ইন্টু এল। কৃতকাজটা এই পর্যন্ত আসছে না? আমরা যদি চাই এফ এর পরিবর্তে ইয়ং এর গুণাঙ্ককে আনতে পারি, কারণ ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে এফ বাই এ এল বাই এল। তাহলে এফ এর পরিবর্তে কি লেখা যাবে? ওয়াই এ ছোট এল ডিভাইডেড বাই বড় এল ছোট এল। এটাকে সুন্দর করে লিখতে পারবো হাফ ওয়াই এ ছোট এল স্কোয়ার বাই বড় এল। এই যে সূত্র হয়ে গেল। দেখো তো সবকিছু প্রুফ করে ফেলছি। এখন যদি এই কৃতকাজটাকে তুমি আবার চাও
আয়তন দ্বারা ভাগ করতে, আয়তন, কৃত কাজকে ভাগ করব আয়তন দ্বারা। তাহলে হাফের জায়গায় হাফ থাকলো ওয়াই এ ছোট এল স্কোয়ার বাই বড় এল। আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু আদি দৈর্ঘ্য, এ এল দ্বারা ভাগ করব। তাহলে কি এরিয়া এরিয়া কাটাকাটি হয়ে যাচ্ছে, হাফের জায়গায় হাফ থাকতেছে। এবং ভালো করে তুমি তাকায় দেখো, এই এরিয়া যখন কাটাকাটি যাচ্ছে তখন ওয়াই এর সাথে কি পড়ে থাকতেছে? শুধুমাত্র তোমার একটা এল স্কোয়ার বাই বড় এল স্কোয়ার, এমনটা পড়ে থাকতেছে। এইটাকে যদি আরেকবার খালি ভেঙে দেই তখনই আসতেছে এফ বাই এ এল বাই এল। কারণ ওয়াই ইন্টু এল বাই এল কথার মানে কিন্তু হচ্ছে পীড়ন, মানে সিম্পলি গুণাঙ্কের সাথে বিকৃতিকে গুণ, একটা বিকৃতি গুণ করলে পাওয়া যায় পীড়ন। তার মানে যদি কখনো আমাকে প্রশ্নে উল্লেখ করে দেয় যে তুমি আমাকে বের করে দিবা একক আয়তনের জন্য কৃতকাজ কত, তখন কৃতকাজকে ভাগ দিব আয়তন দিয়ে এবং তখন পাওয়া যাবে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, স্পেশাল সূত্র। আর যদি সাধারণ কৃতকাজ বের করতে বলে তখন কিন্তু এটা হবে না, তখন হবে হাফ ইন্টু এফ ইন্টু এল, বা সোজা বাংলায় হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই বড় হাতের এল। সো কোশ্চেন না দেখে আনসার করবা না, এটা কিন্তু চোখেই পড়ে না, আমরা ইগনোর করে ফেলি। আচ্ছা, ছোট প্রবলেম সলভ করে ফেলি। এল দৈর্ঘ্যের আর এই প্রস্থচ্ছেদের তারকে ছোট এল পরিমাণ প্রসারিত করতে কৃত কাজটা কত? তাই ডাব্লিউ সমান সমান তোমার হচ্ছে ফোর্স ইনটু যেই পরিবর্তন তুমি ঘটাবা। ফোর্সের জায়গায় কি লেখা যাবে? একটু আগে দেখো যে লিখছিলাম ফোর্সের জায়গায় ওয়াই এ ছোট এল বাই বড় এল। তাহলে ওয়াই এ ছোট এল বাই বড় এল দৈর্ঘ্যের পরিবর্তন। ওয়াই কনস্ট্যান্ট, বড় এ কনস্ট্যান্ট, আদি দৈর্ঘ্য কনস্ট্যান্ট, শুধু ছোট এলটা কনস্ট্যান্ট না, মানে দৈর্ঘ্যের পরিবর্তন ডিপেন্ড করতেছে যে তুমি কতটুকু বল প্রয়োগ করো তার উপরে। তাহলে জিরো থেকে ছোট এল পর্যন্ত আমরা পরিবর্তন ঘটাবো। তাহলে ওয়াই এ বড় এল আদি দৈর্ঘ্য পড়ে থাকলো, এটাকে ইন্টিগ্রেট করে চলে আসবে এল স্কোয়ার বাই 2। আর যখন আমরা লিমিট বসাবো জিরো থেকে ছোট এল, জিরোতে বসালে লাভই নেই, দরকার নেই। তাহলে এইটি কিন্তু দেখো আবার আগের মতো হয়ে গেল, হাফ দিয়ে ওয়াই এ ছোট এল স্কোয়ার বাই বড় এল। তার মানে আমরা এই প্রসারণের যে কৃতকাজ বা দৈর্ঘ্যের পরিবর্তনের যে কৃতকাজ চাইলে ইন্টিগ্রেশন দিয়েও করে ফেলতে পারি। এগুলা কেন পারা উচিত? কারণ ঢাকা ভার্সিটি পরীক্ষায় রিসেন্ট টাইমে এই প্রুফ গুলো আসা শুরু করছে, তাই তোমাদের একটু নিজেরা বোঝা উচিত যে কিভাবে প্রুফ গুলো করতে হয় বা শুরু আর শেষ কিভাবে বুঝতে হয়। ঠিক আছে, এখান থেকে একটা কথা বলে রাখি, যদি বলতো যে এল পরিমাণ প্রসারণ না, যদি বলতো এইভাবে যে এইটা থেকে ওই দৈর্ঘ্যে প্রসারণ করার জন্য, আমি লিখে লিখে বলি, যদি বলতো সাপোজ এক্স থেকে ওয়াই পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ দ্বারা কৃত কাজ, খালি তুমি এই আপার লিমিট আর লোয়ার লিমিটটাকে বদলাই দিলেই তোমার কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আর যে বলে শুধুই এল প্রসারণ, তার মানে জিরো থেকে এল পর্যন্ত, একটু খেয়াল রেখো প্রশ্নে কি বলছে, না বলে দাগায় বসো না। এখন এটা কোত্থেকে আসছে? সেটা হচ্ছে যে যদি আমাদের কখনো এমনটা হয় যে তোমাকে কৃত কাজ বের করতে বলা হচ্ছে কিন্তু এটা গ্রাফ তোমাকে দেওয়া আছে, তখন তুমি কিভাবে করবা? তো ধরো এখানে আমাদেরকে যে গ্রাফটা দেওয়া আছে এখানে ফোর্সের সাথে তোমাকে দেওয়া। একটা কাজ করি, এভাবে দিয়ে লাভ নাই, আমি তোমাকে জিনিস বুঝায় বলি এটা ঘটনাটা কি। ধরো এখানে তোমার ফোর্সের যে ভ্যালুটা এটা হচ্ছে 20 নিউটন, আর এখানে যে ফোর্সের ভ্যালু এটা হচ্ছে 10 নিউটন, এই যে 10 নিউটন আর তোমার হচ্ছে 20 নিউটন। আর এখানে ডিসপ্লেসমেন্ট বলবো না, আমরা বলবো তারের দৈর্ঘ্যের পরিবর্তন 20 থেকে 30 সেন্টিমিটার। তাহলে এখানে এখন বের করতে হবে কৃত কাজটা কত। আমরা একটু আগে বলে আসছিলাম না যে এই যে আগের জায়গাতে যদি কখনো এক্স থেকে ওয়াই এরকম বলে, জিরো থেকে না বলে, তখন কি হবে? ওইটাকে গ্রাফে আঁকলে এরকমটা লাগে। তার মানে তোমাকে এই গ্রাফের ক্ষেত্রফলটা বের করতে হবে, কিন্তু কতটুকু ক্ষেত্রফল? এই জায়গাটুকু, যতটুকু তোমাকে এখানে ড্রয়িং করে দেওয়া আছে এতটুকু ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। এই ক্ষেত্রফল বের করলে আমরা কৃতকাজ পেয়ে যাব। কারণ কৃতকাজ মানে হচ্ছে বল এবং দৈর্ঘ্য পরিবর্তনের ক্ষেত্রফল, এটা করলে কিন্তু হয়ে যাচ্ছে। এটা ট্রাপিজিয়াম শেপ, তাহলে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কোনটা? একটা হচ্ছে এই পর্যন্ত, তো আরেকটা হচ্ছে এই পর্যন্ত, দুইটা। কারণ একটা বাহু হচ্ছে 10, তো আরেকটা বাহু তোমার হচ্ছে 20। তাহলে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো দেখতেই পারতেছো 20 থেকে 30 সেন্টিমিটার ডান দিয়ে কতটুকু আগাইছে? 10 সেন্টিমিটার আগাই গেছে। তো এটা হচ্ছে আমাদের জন্য লম্ব দূরত্ব, 10 সেন্টিমিটার মানে 10/100 মিটার। তাহলে হাফ থাকুক হাফের মতো, এখানে তুমি পাচ্ছ 30 এবং তার সাথে তোমার থাকতেছে 1/10।
তাহলে আমাদের কিন্তু এখানে 3 হয়ে গেল, আর হাফ দিয়ে কাটলে 1.5 হয়ে গেল। কৃত কাজকে তো আমরা জুল দিয়েই প্রকাশ করব। তার মানে প্রশ্নে তোমাকে এই যে এল দৈর্ঘ্যের, এ ক্ষেত্রফলের, ছোট এল পরিমাণের প্রসারণ, এরকম হাবিজাবি কথা বললেও কিন্তু তোমার ভয় পাওয়ার কিছু নাই। তুমি গ্রাফ থেকেই বলতে পারবা যে ভাই এভাবে কনফিউজ করতে বলছে, গ্রাফ অনুযায়ী এক দেখাতে মান বের করে দেওয়া যায়। ঠিক আছে, সো কনফিউজ হওয়ার কিছু নাই, একটু চেষ্টা করতে হবে, করলে কিন্তু আমরা পেরে যাব। ওকে, সামনে আগাই। যদি পীড়ন হয় পি, ওয়াই হয় কোনো গুণাঙ্ক, তাহলে প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তির মান কত? তাহলে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। পীড়ন হচ্ছে আমাদের পি, কিন্তু বিকৃতি আমাকে বলে নাই, সমস্যা নাই, আমরা বের করতে পারবো। কিভাবে? কারণ আমরা জানি ওয়াই সমান সমান পীড়ন ভাগ বিকৃতি। তাহলে বিকৃতির মানটা হচ্ছে ডিরেক্টলি পি ডিভাইড বাই ওয়াই। তাহলে হাফ ইন্টু পি স্কোয়ার বাই ওয়াই, বা পি স্কোয়ার বাই টুয়াইস ওয়াই। 200 সিএম লম্বা এবং এত প্রস্থের ক্ষেত্রফলে ইস্পাত তারের দৈর্ঘ্য বৃদ্ধি যদি করতে চাও, তাই কি পরিমাণে কাজ তোমাকে করতে হবে? তাই ডাব্লিউ সমান সমান হাফ ইন্টু ওয়াই এ ছোট এল স্কোয়ার, ওয়াই এ ছোট এল স্কোয়ার বাই বড় এল। এই মানটা বসাইতে হবে আমাদেরকে। তাই দেখো তো, এর দৈর্ঘ্য কত? 200 সেন্টিমিটার, মানে 2 মিটার, 2 2 4। ওয়াই এর মান কত? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। ক্ষেত্রফলটা কত? 1 মিলিমিটার স্কোয়ার, 10 টু দি পাওয়ার -6। আর দৈর্ঘ্যের পরিবর্তন তুমি কত বোঝাচ্ছ? 1 মিলিমিটার বৃদ্ধি করবা, তাই না? মানে 10 টু দি পাওয়ার -3, সো স্কোয়ার করলে 10 পাওয়ার -6। এখন দেখো সুন্দর অঙ্ক, -6 -6 -12, তাহলে 11 আর -12 মানে তোমার হচ্ছে -1। সো 2 ডিভাইড বাই 40, ওই 10 গেল তলে। 2 আর 40 ভাগ করলে কত হয়? 1/20। তার মানে 1/20 মানে কত? আবার 5 20 100, তা তোমার সে 0.05। বুঝতে পারছো? এই তো হয়ে গেল। তাহলে 5/100 বা 1/20 এত জুল। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এখানে 0.05। জিনিসগুলো কিন্তু সোজা, কিন্তু মানগুলো অনেক বড় বড়, একটু ক্রিটিক্যালি হ্যান্ডেল করতে হয়, তাহলে মোটামুটি পারা যাবে। ঠিক আছে, এখন আমরা তাহলে একটা প্রবলেম সলভ করি। এই মিটার দৈর্ঘ্য এবং এত ক্ষেত্রফল তার ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, এরকম বৃদ্ধি করতে হলে কত কাজ করতে হবে? কারণ জানি হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার বাই বড় এল, এটা হচ্ছে আমাদের কৃত কাজের ক্ষেত্রে সূত্র। তাহলে আদি দৈর্ঘ্য কত? 30 সেন্টিমিটার, তাহলে 30 রাখলাম নিচে, আর 100 গেল উপরে, মানে নিচে ভাগ না করে উপরে গুণ করে দিলাম। ওয়াই এর মানটা কত? 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11, এটা হচ্ছে আমাদের জন্য ওয়াই। ক্ষেত্রফলটা কই পাবো? দেয়াই আছে 31 ইন্টু 10 টু দি পাওয়ার -2 এত সেন্টিমিটার স্কোয়ার, তা 10 পাওয়ার -4 দিলাম, হয়ে গেল মিটার স্কোয়ার। সো আমরা 2 দিলাম, এল দিলাম, ওয়াই দিলাম, এ দিলাম। এবার ছোট এল স্কোয়ার কত? 0.1 সেন্টিমিটার, কিন্তু স্কোয়ার তো, মানে 1/10 খালি না, এটা তোমার হচ্ছে এক তো 0.1 এর স্কোয়ার, তার মধ্যে আবার সেন্টিমিটার স্কোয়ার, তার মানে 10 টু দি পাওয়ার -4 দিয়ে মিটার স্কোয়ার। বিশাল পরিমাণে কাটাকাটি। এখন দেখো কারে কই কাটা যায়, এই চিন্তা করো। সবার আগে আমরা একটু পাওয়ার গুলো নিয়ে মাথা ঘামাই। 1.5 আর 30, তাহলে কত হয়? 15 কে ডাবল করলে হয় 30, কিন্তু আমার তো একটা দশমিক আছে, তাই হয়ে গেল 20। ঠিক আছে, আচ্ছা, অথবা আরেকটা কাজ করতে পারি, আমরা এই 30 আর 31 কে মোটামুটি কাটাকাটি ধরতে পারি। ঠিক আছে, এটা না করি, আমরা 30 আর 31 কে বলতে পারি মোটামুটি কেটে গেছে। ওকে, আচ্ছা, এখন আর কি করা যেতে পারে? 100 আছে 2 শূন্য, আর হচ্ছে 11 মানে 13, 13 থেকে 2 বাদ দাও 11, আরো 4 বাদ দাও 7, 7 থেকে আরো 4 বাদ দাও, তাহলে কত হয়? 3। তাহলে উপরে পাইলাম আমরা 10 টু দি পাওয়ার 3, সবগুলা পাওয়ারকে যোগ বিয়োগ করে। সংখ্যা এখন কি কি আছে? নিচে আছে একটা আমাদের 2, উপরে আছে 1.5, আর তোমার হচ্ছে 0.1 স্কোয়ার। 0.1 স্কোয়ার মানে কি? 1/10 হোল স্কোয়ার। তাহলে উপরে থাকলো 1/10 হোল স্কোয়ার, মানে 10 10 100। যদি আমি কাটাকাটি করতে চাই, তাহলে কি করতে পারবো? এই 10 কিউব আর 100 কাটতে পারবো না, 1000/100 মানে তোমার হচ্ছে উপরে 10। তাহলে উপরে 10 মানে কত থাকলো? 15/2, তা কত? 7.5। এত কাহিনী করলাম, উত্তর আসলো 7.5, কিন্তু এই যে উত্তর পাওয়া যাচ্ছে না। এই জাহাঙ্গীরনগরের ম্যাথ দেখলেই ঘাপলা ফিল হয়। এটা কাজ করি, চেক দিয়ে দেখি, তাহলে উত্তর পেয়ে যাবো আমরা। তাহলে হাফ ইন্টু ওয়াই, ওয়াই এর মান হলো 1.5 পাওয়ার 11, ইন্টু তোমার হচ্ছে এ বাই এল স্কোয়ার বাই এল, বড় হতে হচ্ছে তোমার 0.3 মিটার। তাহলে এখন লাগবে কি? এ
এর মান লাগবে 31 ইন্টু 10 টু দি পাওয়ার -2 আরো -4 -6। এখনকে মাল্টিপ্লাই করতে হবে ছোট এল স্কোয়ার দিয়ে, তাহলে 0.1/100 স্কোয়ার। এটা করলে আসে 7.75, না আসে না, মানে আমার অঙ্ক ঠিক আছে। তাহলে আমার যে মানটা আসে 7.5, মানে মোটামুটি আসছে 7.5। এটা অ্যান্সারটা আসলেই 7.75। সো উত্তর নাই, নো অ্যান্সার। আমাদের অঙ্কে কোনো ভুল ছিল না। জাহাঙ্গীরনগর দেখলেই এই টেনশনে ভুগি, ওদের ম্যাক্সিমাম কেসে দেখি অঙ্কের উত্তরগুলো মেলে না। ঠিক আছে, মেলে নাই, সমস্যা নাই, আমরা অঙ্ক শিখলাম। তো মোটামুটি আজকে আমাদের এই পর্যন্তই ছিল। হোপফুলি আমরা বুঝতে পারছি যেখানে